আসসালামু আলাইকুম। স্যার কি ক্লাস শুরু করে না নাকি? না, এখনো করে নাই। অনেক ভাই, স্যারের যে লাস্টের যে অঙ্কগুলির যে ফর্মুলা গুলা লিখাইছে ওইগুলো একটু ইয়াতে দিয়ে দিন, টিমের ইয়ের মধ্যে হোয়াটসঅ্যাপে যদি খাতায় লিখে থাকেন। আচ্ছা আপু। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। 16 জনকে দেখে অপেক্ষা করছিলাম, এখন 48 জন হয়ে গেছে মাশাআল্লাহ। আমরা গত ক্লাসের পরে আসলে আজকে যেটা রিলেভেন্ট এই অংশটুকু আলোচনা করে নিতে চাচ্ছি। আপনার শিওর হায়দার এই স্লাইডটা গেছে কিনা, ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট আসে নাই স্যার। এটাও মানে আমাদের ওই যে আমি বলেছিলাম স্যার, ওই যে আপনি অসুস্থ রাগপুঞ্জ গুলো আসছিল, পরে গুলো আর আসে নাই। আচ্ছা আচ্ছা, তাহলে ওই আমি এগুলি ক্লাস শেষে দিয়ে দিলে হবে স্যার। হ্যাঁ, ক্লাস শেষে দিয়ে দিব। তো এখানে আমরা আজকে বাংলাদেশ থেকে ইম্পোর্ট এক্সপোর্টের প্রসিডিউরটা কি এবং কি কি ইনসেন্টিভ দেওয়া হয়, এক্সপানশনের জন্য আমরা কি কি স্ট্র্যাটেজি অবলম্বন করতে পারি, এইসব বিষয়গুলি নিয়ে আলোচনা করব এবং আমাদের যে ট্যারিফ ব্যারিয়ার গুলি আছে এগুলি নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আমরা আসি যে ব্যারিয়ার্স। এখানে ফর ইন্টারন্যাশনাল ট্রেড আমাদের দেশের ট্রেডাররা কি ধরনের ব্যারিয়ার ফেস করে। প্রথমটা হচ্ছে নন ট্যারিফ। আসলে ট্যারিফ ব্যারিয়ার্স বলতে এখানে একেবারে এরকম না যে এটা ওভারকাম করা যায় না, মানে হলো যে এটা স্বাভাবিক অর্থে ব্যারিয়ারটা মনে করা হয় যে এক ধরনের বিড়ম্বনা, বাধা ঠিক বলা যাবে না, বিড়ম্বনার সম্মুখীন হয়। সেই বিড়ম্বনাগুলি দুই ধরনের। প্রথমটা যেটা সেটা হলো নন ট্যারিফ ব্যারিয়ার্স। স্যার ট্যারিফটা কি স্যার? ট্যারিফ তো মনে হয় যে ট্যারিফ আর নন ট্যারিফ, স্যার ট্যারিফটা কি স্যার? ও এটা সুন্দর। এই যে আমরা এলসি খুলি, আমরা পোর্ট অথরিটির কাছে বিভিন্ন রকমের ট্যাক্স দিতে হয়, অ্যাডভোলাম ডিউটি, জি স্যার। ট্যাক্স ব্যাট এগুলি দিতে হয়। এগুলিকে সবগুলিকে একসাথে বলা হয় ট্যারিফ। আচ্ছা। এটাকে কোনো কোনো ভাষায় এরকম বলা হয় ট্যারিফ রেজিম। রেজিম মানে হচ্ছে ট্যারিফ রিলেটেড যত, মানে ট্যাক্স ব্যাট বা চার্জ এক্সাইজ ডিউটি এরকম রিলেটেড যত রকমের টাকা দিয়ে মাল ছুড়ে আনতে হয় পোর্ট থেকে, বা টাকা দিয়ে মাল বিদেশে রপ্তানি করতে হয়। আমদানি করার সময় যে সমস্ত সরকারকে ফিজ বা ট্যাক্সেস গুলি দিতে হয়, অথবা রপ্তানি করার সময় যে সমস্ত ফিজ বা ট্যাক্সেস গুলি দিতে হয়, এগুলো ট্যারিফ বলা হয়। এখন কিছু আছে টাকা পয়সা দিতে হয় না, কিন্তু নিয়ম কানুন মানতে হয়। এই নিয়ম কানুনগুলি ট্যারিফের মধ্যে দুই রকম। একটা তো বললাম যে নন ট্যারিফ ব্যারিয়ার্স, অর্থাৎ এটা ট্যাক্স রিলেটেড না, অর্থাৎ টাকা পয়সা রিলেটেড না, এটা হলো নন মনিটারি চার্জেস, যে নিয়ম কানুনগুলি অনুসরণ করতে হয়। এখন এই বিপত্তি বা সমস্যাগুলি নন ট্যারিফ ধরনের গুলি কি কি এবং ট্যারিফ ধরনের গুলি কি কি, এগুলি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। নন ট্যারিফের মধ্যে হলো ল্যাক অফ নলেজ এন্ড ইনফরমেশন অ্যাবাউট মার্কেটস। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দেশের ব্যবসায়ী যারা আছে, ক্ষুদ্র ব্যবসায়ী, এসএমই থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে এবং ইভেন বড় ব্যবসায়ী যারা আছে, কারণ হচ্ছে
কোথায় কাস্টমার আছে, আমার পণ্যের ডিমান্ড কার কাছে আছে। এই যে ওয়ার্ল্ডের 145 বা 46 কান্ট্রিজ যেটা ইউএন ভুক্ত, এর বাহিরেও কিন্তু আর অনেকগুলি দেশ আছে। এরকম বলা হয় যে প্রায় 151টা দেশে, সব কটা দেশে তো আমরা আমাদের বাংলাদেশি পণ্য আমরা মার্কেট খুঁজে বের করি না, বা আমাদের সেই সুযোগও নাই এক্সপ্লোর করা যে আমাদের পণ্যটা কোন কোন দেশ কিনবে বা তাদের কাছে এটা চাহিদা থাকতে পারে। এখন কতগুলি ব্লক আছে, এশিয়া মহাদেশ তো আছেই, এশিয়া মহাদেশের বাহিরেও কিন্তু আমরা যদি বলি আফ্রিকান কান্ট্রিজ যদি বলি, তাহলে আফ্রিকা মহাদেশের অনেক। এবার কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সো আমরা যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আসলে এখন গ্লোবাল ভিলেজকে যেটা আমরা বলি, যে এই ইনফরমেশন গুলি যতই মানুষ ইন্টারনেট কানেক্টিভিটির মাধ্যমে একে অপরের সাথে জড়িত হচ্ছে, কিন্তু ইটস নট ইজি টু গেট দ্য মানে রিয়েল ইনফরমেশন হুইচ ইজ চেঞ্জিং। এটা তো আসলে কাস্টমার চয়েস, ফ্যাশন, টেস্ট এগুলি কিন্তু এবার চেঞ্জিং। আমার দেশের দিকে যদি তাকাই, আমরা দেখি যে মানুষের পছন্দ, মানুষের রেস্টুরেন্টে খাবার দাবারের পরিবর্তন থেকেও তো আমরা বুঝতে পারি যে মানুষের টেস্ট গুলি কিন্তু চেঞ্জ হচ্ছে। এরকম কিন্তু জামা কাপড়, পোশাক আশাক অনেক কিছু করছে। কাজে ইনফরমেশন খুব একটা বড় রিসোর্স, যেটাকে বলা হয় যে ব্যবসায়ের ক্ষেত্রে এটাকে কিন্তু সম্পদ হিসেবে কাজে লাগানো, এবং সেটাকে মার্কেটের এই জন্য আমাদের দেশের থেকে আমাদের যেই কমার্শিয়াল কাউন্সিল আছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে, আমরা বিভিন্ন দেশে মেলা করি। আমরা দুবাইতে করি, ইউকে তে করি, আমরা ইউরোপে করি। এরকম আমরা বেশ কিছু ইভেন আমরা রিসেন্টলি নর্থ আমেরিকার দেশগুলিতেও আমরা মেলা করার চেষ্টা করছি। আর্জেন্টিনা, ব্রাজিল বা ক্যারিবিয়ান কান্ট্রিতে আমরা বিভিন্ন মানে ফেয়ারে অংশগ্রহণ করছি। সোজা কথা যে বাণিজ্যিক মেলায় আমরা অংশগ্রহণ করছি, অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সেই সমস্ত জায়গাগুলিতে আমাদের প্রোডাক্টকে আমরা রিপ্রেজেন্ট করছি। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় কি, আমি ইউরোপে যখন বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, আমি সেখানে ওদের ট্যুরিজমের জন্য কিছু কিছু আমাদের দেশে যেরকম টুরিস্ট ইভেন্ট ম্যানেজমেন্ট অর্গানাইজেশন আছে বা টুরিস্ট অর্গানাইজেশন আছে, তারা কিন্তু তাদের দোকানে বিভিন্ন দেশের বিজনেস ডাইরেক্টরি থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রকাশনার বই পুস্তক এগুলো সংরক্ষণ করে। আমি অবাক হয়ে দেখলাম যে ভুটান, নেপালের মতো দেশের বই পুস্তক কিন্তু আছে, বাংলাদেশের নাই। অনেকগুলি মানে স্টোরে ঢুকে আমি দেখলাম, সেখানে ওটা উদ্দেশ্য ছিল অবশ্য আমি এমনি ঢুকেছি যে ওদের মাধ্যমে ওই ইউরোপে বিভিন্ন জায়গায় খুব কম পয়সায় ঘোরা যায়। যেমন নেদারল্যান্ড থেকে ইউকে তে আসার সময় ওরা একটা দেয়, প্রমোশন দেয়, সামারে প্রমোশন দেয়, 2 দিন 2 রাত থাকতে হবে এবং হেলিকপ্টারে করে যাবে। হেলিকপ্টারে কিন্তু বসার জায়গা নাই, সব দাঁড়ায় থাকবে। হেলিকপ্টারের মধ্যে সব লোক দাঁড়ায় থাকে। 10 গিল্ডার ভাড়া, 10 গিল্ডার মানে 250 টাকা, তো বাংলাদেশি টাকা। 250 টাকা দিয়ে তো মানে আমরা কি চিন্তা করতে পারি? তো এটা হলো আসলে ওখানে এইটা প্রমোট করে তারা, যে ওখানে গিয়ে 2 দিন 2 রাত শুধু থাকবে না, তারা আরো কিছু কেনাকাটাও করবে, কাজে হোটেলও ইনকাম করবে, এট দ্য সেম টাইম এই লোকটাও সেখানে কিছু স্পেন্ড করবে। সো তার খাওয়া দাওয়া, তার থাকা ভাড়া, তারপরে তার সে কেনাকাটা করবে, সেটি এদিকে করবে, এইটা কিন্তু ওই দেশের জন্য ইনকাম। So why from European countries actually have got this benefit to visit UK within মানে অলমোস্ট জিরো কস্ট? তাদের কাছে কোনো এটা কোনো মানে মানে এই পরিমাণ টাকা কোনো
তারা মানে একবেলা লাঞ্চ করার জন্য বা ব্রেকফাস্টের জন্য খরচ করে না, যাচ্ছে 3 গুণ 4 গুণ বেশি খরচ করে। তো আমি সে কারণে চিন্তা করলাম যে দেখি এই লো কস্টের টুরিস্টদের জন্য কি কিছু সুবিধা আছে সামারে আমরা ঘুরবো, যেহেতু আমি ওখানে পড়াশোনা করছি। আমরা দল বেঁধে ঘুরতে পারি কিনা, প্যারিসে যেতে পারি কিনা, তারপরে প্যারিসে যাওয়া যায় কিভাবে, এরকম। তো তারপর জার্মানি বনে, জার্মানি অয়েল জার্মানি, জার্মানির শহর বলনে পুরাতন জিনিস দেখার জন্য। আসলে এই যে প্রমোট করা একটা দেশকে, এই আমাদের দেশে কিন্তু প্রচুর সম্ভাবনা আছে। আমরা গত 5-7 বছর ধরে জানি যে এই সাজেক ভ্যালি আমরা তৈরি করতে পেরেছি। তার আগে কিন্তু আমরা জানতাম না। গত 7-8 বছরে আমরা এই সাজেক ভ্যালির মতো একটা মানে কি বলবো যে পাহাড়ি একটা জায়গার ভিতরে এরকম একটা মানে নৈসর্গিক সৌন্দর্যময় একটা জায়গা আছে, যেখানে বিনোদন কেন্দ্র হিসাবে, নিরাপদ জায়গা হিসেবে আমরা যেতে পারি। সেনাবাহিনীর লোকেরা যুক্ত হয়ে সেখানে সে কাজটি করেছে, যেটাই হোক সরকারই করেছে। তো আমরা যদি এখন আমাদের হাতির ঝিলের কথা বলি, আমরা কিন্তু আজ থেকে 10-15 বছর আগেও কিন্তু হাতির ঝিল এরকম সুন্দর করতে পারতাম, এটা আমাদের কল্পনাতীত ছিল। তোমরা হয়তো আপনারা হয়তো অনেকেই জানেন না, আইসিএম এর সামনে দিয়ে কিন্তু আইসিএম বিল্ডিং এ তো গেছেন আপনারা, তো ওখানে জানেন যে ওখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি রোডের পাশ দিয়ে একটা খাল এসেছিল। এই খালটা কিন্তু আমি কথাগুলি আসলে যদিও এটার সাথে ইয়ে না, তারপরেও বলতে হচ্ছে যে আমরা কিভাবে আমাদের নিজেদেরকে প্রমোট করতে জানি না, সেটার উদাহরণ হিসেবে বলছিলাম যে আমাদের নিজেদের দেশের সৌন্দর্য কিন্তু আমরা বাড়াই। এই খালটা কিন্তু এসেছিল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ওই দিক থেকে, ওইদিকে কোন একটা ইয়েতে কানেক্টেড ছিল হয়তো দেখার কোন একটা খালের সাথে। তো ওইটা এখন যে নীলক্ষেতের এই মার্কেটটা আছে রাস্তার মানে বাম পাশে, মানে পূর্ব পাশে, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি ওয়ালের সাথে মিলে যে মার্কেট এবং এই দোকান টোকান আছে বা ইয়ে আছে, এটা কিন্তু পুরো খালের উপর। এই খালটা কিন্তু একদম সোজা হোটেল সুন্দরবনের এখানে আসছে, সুন্দরবন থেকে তারপরে এটা ওইদিকে ইয়েতে হাতির ঝিলের দিকে চলে গেছে। এবং এই হাতির পুলের এই দিক দিয়েও পুরাটা যেটা আসছে, এই সমস্ত জায়গাগুলিকে তখন পুরাতন ফার্নিচার বিক্রি করা হতো এবং মাছার মতো বানাইয়া, অর্থাৎ বাঁশ দিয়ে মাছা বানাইয়া ওখানে দোকান করা হতো। এগুলো আমরা দেখছি কিন্তু। এবং আমাদের এখন যে কাটাবন মসজিদ আছে, মসজিদের সামনে যে ইউনিভার্সিটি হল আছে, হলের জায়গায় কিন্তু কোনো বিল্ডিং ছিল না। মসজিদটাও অনেক ছোট্ট ছিল এবং এখানে রাত্রে সন্ধ্যার পরে শিয়াল ডাকতো প্রচুর, মানে এখানে ঘাট জঙ্গল এগুলি ছিল, মাঝখান দিয়ে পথ ছিল। আমরা সন্ধ্যায় দিকটা না গিয়ে ওই যে শাহবাগ থেকে হেঁটে ওই ইয়ে দিয়ে যেতাম, টিএসসির মোড় হয়ে তারপরে ওইদিকে আমাদের হলের দিকে যেতাম। লাইব্রেরির পাশ দিয়েও যেতাম না, কারণ বিদ্যুৎ জঙ্গলটা হচ্ছে। তো এরকম অনেকগুলি খাল ছিল। আরেকটা খাল ছিল এদিক দিয়ে আমাদের এই সেগুন বাগিচা হয়ে, এটা আবার আমবাগ হয়ে একদম বাংলাদেশ ব্যাংকের দিকে চলে। তো ঢাকা শহরের এই যে সৌন্দর্যের যে জায়গাগুলি ছিল, এগুলিকে কিন্তু আমরা যদি আজকে হাতির ঝিলের মতো এই সমস্ত খালগুলিকে যদি আমরা রক্ষা করতে পারতাম, তাহলে এগুলি দিয়ে কিন্তু আমি আমস্টারডামে দেখছি তারা এরকম খালের ভিতর দিয়ে ইয়ে চালায়, মানে এটা ট্রলার, যেটা ট্রলারটাকে এমন ভাবে সাজাইছে তারা, এটা কোনো সাউন্ড নাই এবং এটা এত আরামদায়ক, এটা দিয়ে কিন্তু মানুষ চলাচল করতেছে, ওঠানামা করতেছে। একদিক দিয়া ট্রেন আছে, এরকম মেট্রো ট্রেন আছে, আরেক দিক দিয়া কিন্তু এরকম মানুষ গাড়ি নিয়ে যাতায়াত করে, আরেক দিক দিয়া কিন্তু মানুষ জলপথেও এরকম খাচ্ছে, এটার মধ্যে বসে খাচ্ছে এবং এটা চলতেছে, মানুষ নামতেছে উঠতেছে। আমাদের দেশেও কিন্তু এটা সম্ভব ছিল। আমরা এই নিজের দেশটাকে যেখানে আমরা করতে
পারি না, আমরা বিদেশে আমাদের মার্কেট, যেটা এখনো কিন্তু আমরা সেটা করতে পারছি না। আমরা কিন্তু দেশের অল্প কয়টা দেশে শুধুমাত্র আমাদের বাণিজ্যিক কাউন্সিলররা ইয়ে করতেছে। হ্যালো, ও আচ্ছা, আমি এখন ক্লাস করছি, একটু পরে আমি 9টার দিকে ফ্রি হব। আচ্ছা, তো এই জন্য আমাদের এগুলি আসলে খুব দরকার। এখানে ল্যাক অফ নলেজ, ইনফরমেশন এন্ড মার্কেটস, প্রোডাক্টস, ইনপুটস এন্ড টেকনোলজিস। টেকনোলজির কথা বলি, টেকনোলজির মধ্যে হলো যেমন মেডিকেল এবং যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ইউজ হয়, নট অনলি মেডিসিন, the instrument that used to মানে for the operating or ICU যেগুলি ব্যবহৃত হয়, অপারেশন থিয়েটার যেগুলি ব্যবহৃত হয়, এবং বিভিন্ন ধরনের থেরাপির জন্য, বিভিন্ন ধরনের ফিজিক্যাল প্রবলেমের জন্য যে সমস্ত ফিজিওথেরাপিউটিক যে সমস্ত যন্ত্রপাতি দরকার, এগুলির মধ্যেও কিন্তু অনেক আপডেটেড টেকনোলজি এখন মার্কেটে চলে আসে। মানে প্রত্যেক বছরে কিন্তু তাদের প্রোডাক্ট সাইকেলটা, মানে নতুন একটা প্রোডাক্ট বের হয় তো পুরাতনটা অটোমেটিক্যালি তারা বন্ধ করে দেয়। কারণ হলো নতুনটার মধ্যে তাদের যেই ক্ষতিকর দিকটা, এটা কমাইতে কমাইতে জিরো লেভেলে নিয়ে আসে। সুতরাং তারা চায় না যে কোনো রেডিওলজিতে, বিশেষ করে যেগুলিতে যে সমস্ত আমরা সিটি স্ক্যান করাই অথবা এক্সরে করি, এই সমস্ত বিষয়গুলি কিন্তু খুব মারাত্মক। একটা সময় বলা হয়তো যে আল্ট্রাসাউন্ড বা আল্ট্রাসোনোগ্রাফি করলে ক্যান্সারের সম্ভাবনা এখনো কিন্তু আছে এবং এখনো ক্ষতি হয়। আমার নিজেরই কিন্তু হার্টের সিটি স্ক্যান করতে গিয়ে আমার একটা ক্ষতি হয়েছিল, এটা আমি বুঝতে পারতেছি। এবং পরে আমার যেহেতু পরিচিত লোকজন ছিল, ডাক্তারকে আমি জিজ্ঞাসা করলাম, বললো যে আসলে আপনি ইউ শুড নট ট্রাই ফর সেকেন্ড টাইম বিকজ ইট মে ড্যামেজ সাম অফ দ্য অর্গান ইনসাইড ইউর মানে বডি। তো আমরা এখন এগুলি চিন্তা করি না, আমরা এই সমস্ত টেকনোলজি আনার চেষ্টা করি না। যার জন্য হয় কি, আমরা মার্কেট বুঝিও না কেউ কোথেকে আনবো, আবার মার্কেট বুঝিও না কোথায় দিব। এটা একটা বড় সমস্যা। এটা কিন্তু আমি রিয়েল লাইফ থেকে কথাগুলি বলছি। এবার পরীক্ষায় ইউ হ্যাভ টু রাইট বাই ইউর ওন, এই কথাগুলি তো সব লেখা যাবে না, কিন্তু আর ক্লাসের পড়ার উদ্দেশ্য তো আর শুধুমাত্র পরীক্ষার জন্য, সেই জন্যই মানে অনেক কিছু বলতে হবে। তারপরে হলো এক্সেসিভ রেড ট্যাপ, রেড ট্যাপিজম যেটাকে আমরা বলি, আসলে লাল পিতার দুরানি, এইটা বাংলাদেশে থেকে দূর হয়নি, বরং এটা প্রকারান্তরে, এটা আমি আমার মনে হয় বলার দরকার নেই, আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে ওই সমস্ত জায়গায় চাকরি নিতে অনেক কয়েক লক্ষ টাকা খরচ করতে হয়, এবং চাকরি নেওয়ার পরে কিন্তু সবাই পরিবর্তন হয়ে যায়। তার টুপি আছে, সবকিছু আছে, কিন্তু তারপরেও কিছু কিছু ভাগ বাটোয়ারা অটোমেটিক্যালি চলে আসে। হি অর শি ডাজ নট নো হাউ দিস অ্যামাউন্ট কামস টু হিম। তো এটা বিমানবন্দরে যেরকম, ঠিক সমুদ্র বন্দরগুলিতে একই অবস্থা। এই ধরনের কারবার কিন্তু চলে। ফাইলটা যদি 2 দিন ঘুরানো যায় বা 2-3 দিন, 3-4 দিনের একটার মধ্যে ফেলে দেওয়া যায়, তাহলে যিনি সরবরাহকারী বা যিনি রপ্তানিকারক বা আমদানিকারক, তিনি জানেন যে তার একদিনের যে পরিমাণ ড্যামেজ আসবে, তার চেয়ে বরং এত টাকা ঘুষ দিলে ভালো হয়। আমি চিটাগংয়ে যখন কোর্টে ম্যাজিস্ট্রেট ছিলাম, তো আমি একদিন গেলাম, এরকম আমার এক ভাই মানে সিনিয়র ফ্রেন্ড আর কি। তো উনি আমাকে বলতেছিল যে তুমি হলে না কেন, কাস্টম ট্যাক্সে গেলে না কেন, তুমি কেন অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে গেলে, কাস্টম ট্যাক্স কেন, মানে কি? আরে আমরা কাজ করতে গিয়ে আমরা জানি
আমরাও কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি, ঠিক আছে, কিন্তু আমরা জানি যে কি পরিমাণ ওদেরকে দিতে হয় না, এবং কোনো ইয়ে নাই এইসবের ক্ষেত্রে, কোনো বাকি বকরা কোনো কিছু নাই, ক্যাশ কারেন্সি দিতে হয়। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে রেড ট্যাপিজম এমন একটা মারাত্মক জিনিস, এটা দুই রকম ইমপ্লিকেশন আছে। একটা হলো যে এটা করে কেউ সুবিধা নেওয়ার জন্য, আরেকটা হতে পারে যে আসলে লোকটা অদক্ষ, সে বুঝে না সে কিভাবে কি করবে। টাকা দিয়ে চাকরি নিষিদ্ধ, আইন কানুন করে এটাকে বোঝা এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা, এটাকে খুব সুইট হ্যান্ডেল করা। ইভেন অনেক লোককে আমি দেখেছি সৎ, বাট is not so sufficient to understand something very quickly and dispose the things in a shortest time. So আমরা যেখানে এখন খাবারের দোকানে বা ডাক্তারের কাছে গেলে অথবা টেলারের কাছে গেলে কত তাড়াতাড়ি আমি জিনিসটা পাবো, সেবাটা পাবো, ব্যাংকে গেলে কত তাড়াতাড়ি সেবাটা পাবো, এবং এখানে সবাই চেষ্টা করে যে যদি গতকালকে আমি 20 মিনিট সময় লাগাই, মানে সময় লাগে তাকে সার্ভিসটা কমপ্লিট করে দিতে, সেখানে যদি আমি 1 মিনিট 2 মিনিট কমাইতে পারি, তাহলে আমরা 10 জনে যদি এরকম সেবা দিই, তাহলে 10 জনে 10 মিনিট সেবা কমাইতে পারলাম, টাইম কমাইতে পারলাম। এই যে টাইম, ভিজিট কস্ট, এই সব কিছু সেভ করা যায় যদি এক্সেসিভ রেট ট্যাপিজম কমানো যায়। এই ক্ষেত্রে আমাদের এই সমস্যা রয়ে গেছে। আর হলো ইনএডুকেট ফাইন্যান্সিং। এটা কি জিনিস? এটা হচ্ছে আসলে এটা গভর্নমেন্টের ফাইন্যান্সিং। হলো যে আসলে ফাইন্যান্সিয়াল মার্কেটে যারা লোন নেয় বা যারা ইনভেস্টমেন্ট করে, তার নিজস্ব ক্যাপিটালের কথা বলি অথবা মার্কেটে যে সমস্ত বরোয়িং এর সুযোগ সুবিধাগুলি আছে, এটা কিন্তু সাফিসিয়েন্ট না। এখন আমি ভালো কথা, আমি ইউরোপে একটা ভালো অর্ডার পেলাম, আমি কয়েক মিলিয়ন অথবা কয়েক লাখ ডজন কাপড় আমি সেখানে রপ্তানি করবো, কিন্তু তাদের একটা টাইম লিমিট দেওয়া আছে, এই টাইমের মধ্যে আমাকে এই করতে হবে। এখন আমি যদি এই ধরনের গার্মেন্টস অ্যাক্সেসরিজ তাদেরকে এই টাইমের মধ্যে দিতে হয়, তাহলে আবার কারখানা এবং কারখানা প্রতিষ্ঠা করা, অথবা কারখানা থাকলে সেটা এক্সপানশন করা, অথবা এক্সট্রা ওয়ার্কার নেওয়া, অথবা ব্যাক টু ব্যাক ক্যালসিং করে সেই জিনিসটা এখানে আনা এবং সেটা পোর্টের মাধ্যমে সেটা বিদেশে পাঠানো। এই জিনিসগুলি কিন্তু আমাদের দেশে এই এখনো পর্যন্ত ব্যবসা বান্ধব, নট ফ্রেন্ডলি ফর ডুইং বিজনেস ইন্টারন্যাশনাল বিজনেস। তারপরে হচ্ছে পুয়ার ইনফ্রাস্ট্রাকচার এখন আগের তুলনায় ভালো হয়েছে, বাট আমরা যেটা বলি যে ইনফ্রাস্ট্রাকচার শুধু পোর্ট এরিয়াতে ভালো হইলে হবে। এটা যদি আমি এখন রংপুর, দিনাজপুর বা অথবা আমি যদি যমুনার ওই পারে আমি কোনো মেল কল কারখানা করি, ইন্ডাস্ট্রি করি, তাহলে আমি কত কুইকলি আমি মংলা পোর্ট বা পায়রা বন্দর অথবা সমুদ্র বন্দর, চট্টগ্রাম বন্দরে আমি নিয়ে যেতে পারবো। হ্যাঁ, এবং এখানে কিন্তু আমাদের এখন পর্যন্ত রেল কানেক্টিভিটি কিন্তু সব জায়গায় নেই। ইভেন আমাদের কার্গো, বিমানের কার্গো ফ্যাসিলিটিসও নাই। আমাদের সড়ক পথে যেটা আছে সেটাও কিন্তু 4 লেনের রাস্তা এখন পর্যন্ত ঢাকা চট্টগ্রামে কমপ্লিট হয় নাই। ঠিক আছে, এই দুইটা মানে লেন ডেডিকেটেডলি শুধুমাত্র রপ্তানি, আমদানি রপ্তানির জন্য পোর্টের সাথে কানেক্টেড চলবে, এখানে অন্য কোনো গাড়ি ঢুকবে। There is no dedicated line like this. তো এই হচ্ছে আমাদের পুয়ার ইনফ্রাস্ট্রাকচারের একটা উদাহরণ। আরেকটা হচ্ছে পুয়ার কোয়ালিটি অ্যান্ড স্ট্যান্ডার্ড। এখন আমরা একটা সেক্টরে অবশ্য দীর্ঘদিনের 80 দশকের
মাঝামাঝি থেকে শুরু করে আমরা ইন্ডাস্ট্রি শুরু করার পরে আমাদের এখন কিন্তু এফিসিয়েন্সি অনেক ভালো। এখানে আমরা কোয়ালিটি কিছুটা মেনটেন করতে পারছি, আমাদের স্ট্যান্ডার্ডাইজেশনটাও কিছুটা ভালো হয়েছে, কিন্তু অন্য সেক্টরগুলিতে এখনো হয় নাই। এবং এই সেক্টরের ভিতরেও কিন্তু অনেক বড় ধরনের মানে ফারাক আছে, তফাৎ আছে। তার কারণটা হলো কি, আমি বলি যে এই ডিফারেন্সটা কেন। বাংলাদেশে কিছু কিছু গ্রিন ফ্যাক্টরি আছে, কিছু কিছু প্লাটিনাম ক্যাটাগরির ফ্যাক্টরি আছে, যেখানে বলা হয় যে এরা ওয়ার্ল্ডের সেরাদের মধ্যে ক্যাটাগরিতে চলে গেছে। আর কিছু আছে এত খারাপ। এখন মুশকিলটা হচ্ছে এই যে উপরে উঠে গেছে যেগুলি লিড সার্টিফাইড বা প্লাটিনাম সার্টিফাইড, গ্রিন সার্টিফাইড যে সমস্ত ফ্যাক্টরিগুলি, এরা কিন্তু অনেক সময় বড় ধরনের অর্ডার যখন পায়, বিশাল সংখ্যায় যখন অর্ডার পায়, তখন এরা কি করে সাব কন্ট্রাক্ট দেয়। সাব কন্ট্রাক্ট দিলে হয় কি, তখন আবার কোয়ালিটি ড্রপ। হঠাৎ করে দেখা গেল যে তাদের এই কোয়ালিটি কোনো কারণে একটা লটে বা একটা শিপমেন্টের মধ্যে কিছু খারাপ জিনিস চলে গেছে, তখন কিন্তু যারা তাদের কাছ থেকে সরবরাহ নেয় তখন তারা মানে নাকশ হয় এবং তাদের আস্থার জায়গাটা কিন্তু কমে যায়। এবং একজনের কাছে যদি এরকম হয়, তাহলে আরো 5-7টা কোম্পানি কিন্তু সাফার করে একইভাবে। একই ডেস্টিনেশনে যখন এরকম একাধিক প্রতিষ্ঠান মাল সাপ্লাই দেয়, তখন তাদের জন্য সমস্যা, যেটা এখন পর্যন্ত আমরা করতে পারছি না। এখন আমরা নিজেরাই দেখতে পাই যে ফুটপাত দিয়ে হাঁটলে দেখা যায় যে এই জামা কাপড় কিন্তু আমরা ভালো দোকানে দেখি, এটা কিন্তু ফুটপাতেও পাওয়া যায়, একই রকম কালার, ডিজাইন সবকিছু। কিন্তু ভালোভাবে যদি দেখি তাহলে দেখা যাবে যে কোথাও না কোথাও একটা ডিফেক্ট আছে। হয় সেলাইটা কুচকায় গেছে, অথবা কলারের একটা সাইড দিয়ে যদি মাপা হয় তাহলে দুইটা সাইড সমান হচ্ছে না, অথবা ওখানে টাই লাগাইতে গিয়ে মোটামুটা করলে দেখা যায় যে জামাটা ভাঁজ করে যাচ্ছে, এটা ঠিক যেভাবে থাকার কথা সেভাবে হচ্ছে না। অথবা মহিলাদের অ্যাক্সেসরিজ গুলি দেখা যাচ্ছে যে তারা তো এমনি শর্ট টার্ম জামা কাপড় পরে, এরপরে দেখা যাচ্ছে যে এইটা এমন ভাবে তৈরি করা হয়েছে যে তাদের যেটুকু সাইজের এটা দরকার তার চেয়ে হয় লম্বা হয়ে গেছে, অথবা এইটা যেই পরিমাণ, ওই সমস্ত দেশে কিন্তু একেবারে তাদের ফিজিক্যাল যে কন্ডিশন, অর্থাৎ শারীরিক গঠন অনুযায়ী তাদের যে মাপটা, 34 সাইজ হলে 34, 38 হলে 38, 42 হলে 42, প্রতি পয়েন্টে কিন্তু ফিট হয়ে যায়। হ্যাঁ, এবং আমি নিজেও কিন্তু করেছি, ওই যে জিন্সের প্যান্ট কিনেছি আমি, আমার মনে আছে মাস্ট্রিক থেকে একটা দোকান থেকে তারা ওই যে সেল দিছিল, মানে ইয়ার এন্ডিং সেল, মানে দোকানে একদম মানে পরিষ্কার করে ফেলবে, যা আছে সব কম দামে বিক্রি করে দেয়। তারা বছরে একটা দিন কিন্তু এরকম করে ঘোষণা করে। এটা যারা খোঁজখবর রাখে তারা ওই ইউনিভার্সিটির ছাত্ররা কিন্তু হুমড়ি খেয়ে যায় ওখান থেকে এগুলি একদম কম দামে কিনে, মানে যেটা 100 টাকা দাম ছিল এটা 10 টাকা বিক্রি করে। তো ওই 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 জায়গায় গিয়ে একদম এক্স্যাক্টলি যে মাপটা আমরা দেখি সেই মাপটাই, বাট দোজ আর নট মেড ইন বাংলাদেশ, তাদের দেশে কিন্তু এটা তৈরি। অবশ্য এখন আমরা সাপ্লাই দিচ্ছি, এটা আমি 99 এর কথা বলছি, তখন আমাদের পারফেকশন আসে। যদিও জিন্সের ক্ষেত্রে এখন বাংলাদেশের অবস্থান খুব ভালো। এখন নন ট্যারিফ, এতক্ষণ আমরা যেটা বললাম এটা ইন্টারনাল ব্যারিয়ার, এবার বলবো নন ট্যারিফ এক্সটার্নাল ব্যারিয়ার। এটা হলো আসলে অন্যরাও কিন্তু আমাদের উপরে কিছু কিছু শর্ত আরোপ করে, যার কারণে আমরা কিন্তু বাধা সম্মুখীন হই বা বিভ্রান্তির মধ্যে পড়ি। যে ট্রেডিশনাল ট্যারিফ ব্যারিয়ার্স, ট্রেডিশনাল মানে বলতে তারা কতগুলি শর্ত জুড়ে দেয়, এই যে শর্তগুলো। তারপর লস অফ রেফারেন্স মার্জিন, যে আমরা আসলে আশা করি যে যেহেতু পণ্যের দাম, কস্ট, লিভিং কস্ট, এবং আমাদের দেশে তারা কিন্তু খবরদারি করে যে তোমরা শ্রমিককে ঠকাইতে পারবে না, শ্রমিক ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন থাকতে হবে, তারপরে তোমরা তাদের কমপ্লায়েন্স ইস্যুটা দেখতে হবে ইত্যাদি, তারা এই সমস্ত ইয়ে করে।
কিন্তু সে তুলনায় যখন আমি 10 পয়সা বাড়াতে যাই সেটা কিন্তু তারা রাজি হয়। এই বার্গেনিং এ গিয়ে কিন্তু আমরা টিকতে পারি। তারপর হলো নন ট্যারিফ ব্যারিয়ার্স, এটা তো বললামই, এটার সংখ্যাটা এখানে অবশ্য বলে দেওয়া হচ্ছে। নন ট্যারিফ ব্যারিয়ার্স দ্যাট রেস্ট্রিক্ট ইম্পোর্টস বাট আর নট ইন দ্য ইউজুয়াল ফর্ম অফ এ ট্যারিফ। এটা আমার দরকার নাই। এখন এই নন ট্যারিফ ব্যারিয়ার্স এর মধ্যে কি কি ধরনের এতক্ষণ বললাম কারণগুলি কি কি, নন ট্যারিফ ব্যারিয়ার্স এর কারণগুলি কি কি। এখন আমরা দেখছি যে টাইপ অফ ব্যারিয়ার্স, যেমন অনেক সময় ইম্পোর্ট ব্যান করে, যেমন আমাদের একসময় চিংড়ি মাছ ইম্পোর্ট ব্যান করে দিয়েছিল। এমনি তো খাবার বলা হচ্ছে এর মধ্যে ব্যাকটেরিয়া পাওয়া গেছে, এর মধ্যে যে চিংড়ির মধ্যে মোম দিয়ে ইয়ে করে এগুলি কি ইয়ে করা হয়েছে, বা কেউ বলছে যে এর সাথে পাথর টাথর দিয়ে ওজন বাড়ায় দিয়া ই করা হয়েছে। এইসব নানান রকম কাহিনী ওরা এগুলি কারণে ইম্পোর্ট বন্ধ করেছিল। এবং এটা শর্ট টার্ম হতে পারে, লং টার্ম হতে পারে, বা ইন্টারিম পিরিয়ডের জন্য হতে পারে। ইন্টারিম পিরিয়ড যেভাবে হোক না, এখানে আমাদের দেশে যদি কারখানা করে ওঠে আর হঠাৎ করে ব্যান হয়ে যায়, তখন কিন্তু আমাদের জন্য বিশাল অঙ্কের মূলধন হারানোর অবস্থা হয়ে যায়, অনেকে পথে বসে যায়। জেনারেল অর প্রোডাক্ট স্পেসিফিক কোটাস, যেটা অবশ্য এখন নাই, কোটা ব্যারিয়ারটা একসময় ছিল, আছে, কিন্তু সেটা আমাদের জন্য এখন পর্যন্ত সহনীয় আছে। ইন্ডিয়া কত করতে পারবে, ভিয়েতনাম কত করবে, থাইল্যান্ড কত করবে, এই অঞ্চলের দেশগুলো থেকে কারা কত পরিমাণ ইউরোপে বা নর্থ আমেরিকাতে এই রপ্তানি করতে পারবে, সেটা কোটাটা নির্ধারণ করে দেবে। তারপরে হলো রুলস অফ অরিজিন, থাকে অনেক সময় রুলস অফ অরিজিনটা হচ্ছে আসলে যে পণ্যটা আমরা তৈরি করছি, আমরা যদি ভ্যালু এডিশন করি একরকম, ম্যানুফ্যাকচারিং করি আরেক রকম, আর ব্যাক টু ব্যাক ক্যালসি যেটা আমরা বলি যে এটা ভ্যালু এডিশনের জন্য আমরা কিনে নিয়ে আসে তারপর সেখানে বলা হচ্ছে যে পণ্যটা মূলত কোন দেশের পণ্য, অরিজিনালি কোন দেশ থেকে এটা প্রডিউস হয় এবং সেই দেশের ট্যাগটা লাগাইতে হবে, সেই ডেসক্রিপশনটা থাকতে হবে, এটার উপর একটা সার্টিফিকেশন দিতে হবে, এবং এটাকে আগেই রপ্তানি করার আগেই ইয়েকে রপ্তানিকারককে ঘোষণা দিতে হবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য রুলস অফ অরিজিন। তারপর হলো কোয়ালিটি কন্ডিশন, এটা বলার অপেক্ষা রাখে না। স্যানিটারি অ্যান্ড পাইথো স্যানিটারি কন্ডিশন, সেটা তো বোঝা যায় যে হাইজিন মেনটেন করতে হবে। প্যাকেজিং কন্ডিশনস, অনেক সময় হয় যে বায়ার যারা থাকে তারা নিজেরা খরচ বহন করে, ইন্স্যুরেন্স দেয়, এটা দেয় সেটা দেয়, কিন্তু প্যাকেজিংটা যারা করে তারা যদি ভালোভাবে না করে পরে কিন্তু ড্যামেজের দায়ভারটা যিনি বায়ারের উপরে পড়ে, তখন সে ক্ষতিগ্রস্ত হয়। এই সমস্ত ক্ষেত্রে প্যাকেজিংটাও একটা নন ট্যারিফ ব্যারিয়ারের মধ্যে পড়ে। টেস্টিং অ্যান্ড লেভেলিং কন্ডিশনস, এই যে আমাদের দেশ থেকে কিন্তু আমেরিকা কিছু মেডিসিন নেয়, স্কোয়ার থেকে নেয়, স্কোয়ার আফ্রিকান বেশ কয়েকটা কান্ট্রিতে করে, আর হলো আমেরিকাতে করে, আমেরিকাতে মেক্সিকো করে, স্কোয়ারও করে। এবং তারা কিন্তু এখানে আসে, কেনার আগে তারা এখানে এসে যেই মেডিসিনগুলি তারা এখান থেকে ইম্পোর্ট করতে চায়, তারা একদম এটার ইনিশিয়াল স্টেজ থেকে ফাইনালি
যে জিনিসটা বের হয় অর্থাৎ ফিনিশ গুডস আকারে ইনক্লুডিং দ্য প্যাকেজিং, ওই পর্যন্ত তারা কিন্তু প্রত্যেকটা স্টেপে তারা ফলো আপটা করে। করার পরে তারা যখন টেস্টিং এন্ড Recording stopped. লেভেলিং এর যে ইয়েটা এটাকে Recording in progress. তখনই এটাকে ওই দেশ সেটা আমদানিকারকরা অ্যাকসেপ্ট করে এবং এটা একটা প্রাইভেট কোম্পানি করে, একটা থার্ড পার্টি কোম্পানি করে এবং শেষ পর্যন্ত এটা ওই দেশে তখন এফডিএ সার্টিফাই করে। মানে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, যেটা আমেরিকার সবচেয়ে এই যে ভ্যাকসিন নিয়ে আমরা কথা বলছি, এফডিএ রিকগনাইজ করে। ওই থার্ড পার্টি যদিও এটা সরকার নিয়ন্ত্রিত কোনো ইয়ে না, থার্ড পার্টি, বাট দে আর সো অনেস্ট যে তারা কখনোই পয়সা দিয়ে কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে কেনা যাবে না। তারপর হলো প্রোডাক্ট স্ট্যান্ডার্ড, কমপ্লেক্স রেগুলেটরি এনভায়রনমেন্ট, যেটা বললাম যে অনেক সময় আমরা এই সমস্ত আইন কানুনগুলো করি এগুলি অনেক কমপ্লেক্স থাকে। ডিটারমিনেশন অফ দ্য এলিজিবিলিটি অফ অ্যান এক্সপোর্টিং কান্ট্রি বাই দ্য ইম্পোর্টিং কান্ট্রি। হ্যাঁ, এটা ওই যে এলিজিবিলিটি ঠিক ক্রাইটেরিয়া ফিক্স আপ করার জন্য যে তারা এলিজিবল কিনা, অর্থাৎ যোগ্যতার তালিকার মধ্যে বাংলাদেশ আসলে ঢুকলো কিনা, নাকি থাইল্যান্ড এবং ভিয়েতনামের পরে 10 নম্বরে গিয়ে বাংলাদেশ। যোগ্যতার তালিকা আছে কিন্তু একদম শেষের দিকে, তার মানে ওই পর্যন্ত হয়তো নাও আসতে পারে। যোগ্যতার তালিকাতে ঢুকলাম কিন্তু সেটা মানে Recording stopped. এটা আমাদের জন্য তেমন একটা ভায়াবল। আমার কথা কি শোনা যাচ্ছে? Recording in progress. স্যার আচ্ছা, তারপর হলো এডিশনাল ট্রেড ডকুমেন্টস লাইক সার্টিফিকেট অফ অরিজিন, সার্টিফিকেট অফ অথেন্টিসিটি, এটা নিয়ে কথা বলেছি। অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ রেগুলেশনস, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। আমি কিছুক্ষণ আগে যে কথাটা বললাম যে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ রেগুলেশন, আমার একটা লেখাও আছে। অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ আসলে এটাকে ইন্ডাস্ট্রিয়াল আর্গোনমিক্স বলা হয়। ইন্ডাস্ট্রিয়াল আর্গোনমিক্স হলো আসলে যে ইন্ডাস্ট্রিতে মানুষ কাজ করে, শ্রমিকরা কাজ করে, কেউ হয়তো অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হবে মেশিনের ওখানে, বসার কোনো সুযোগ নাই, তার কাজে হলো দাঁড়ায় থাকা। 8 ঘন্টা ডিউটি করলে 8 ঘন্টা দাঁড়ায় ডিউটি করে। আবার কেউ আছে বসে বসেই তার সারাক্ষণ যতক্ষণ ডিউটি করে 8 ঘন্টা 10 ঘন্টা ওভার টাইম মিলিয়ে 12 ঘন্টা, বা নর্মালি 12 ঘন্টা করার ইয়ে নাই একটা না, কিন্তু ব্রেক দিয়ে যদি করে সে ওভার টাইম সহ তাইলে হয়তো 12 ঘন্টা করতে পারে। তাও সপ্তাহে সব দিন না, এটা বাংলাদেশের যে লেবার ল আছে লেবার লতে বলে দেওয়া আছে। এবং ফিমেল ওয়ার্কারদেরকেও কিন্তু আবার এই ইয়ে কাজের মধ্যে নিয়োগ করা যাবে না, বিভিন্ন কাজের মধ্যে নিয়োগ করা যাবে না, এসব বলা আছে। সেই সমস্ত জায়গায় যে কথাটা গুরুত্বপূর্ণ সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল আর্গুমেন্টের কথা বললাম যে আমার যতটুকু হাইট ঠিক আমার টেবিলটাও কিন্তু সেই হাইটে থাকতে হবে। আমার যে মেশিনটা আমি ঠিক ওই মেশিনটা হ্যান্ডেল করার জন্য যাতে করে আমার সার্ভিকাল, আমার পেছনে ঘাড়ের যে ইয়েটা আছে মেরুদণ্ডটা আছে, এটা যাতে এইভাবে বাঁকা না হয় যার কারণে আমি দীর্ঘদিন এখানে কাজ করার পরে আমার সার্ভিকাল স্পন্ডিলাইসিস বা সার্ভিকাল স্পন্ডিলাইটিস এক জিনিস, স্পন্ডিলাইসিস আরেক জিনিস, এটা যাতে না হয়। এটা যদি হয় তাহলে কিন্তু এই গাড়ির ব্যথা জীবনও ভালো হবে না এবং মৃত্যু পর্যন্ত তার কয়েক বছর চাকরি করার পরে কিন্তু তার একটু শিকার হয়ে যাবে। এটা শুধু ওই জায়গায় হয় এরকম না, দাঁড়ায় থাকতে থাকতে মেরুদণ্ডের উপরে এবং পায়ের এই যে সমস্ত হাড়গুলি আছে, বিশেষ করে জয়েন্ট গুলি আছে, এগুলোর উপরে প্রেশার পড়ে। অনেকেরই কিন্তু এই সমস্ত জায়গায় ক্ষতি। তো এই জন্য ইন্ডাস্ট্রিয়াল আর্গোনমিক্সটাও বলা হয়, তারা বলে যে তোমার কাছ থেকে আমি মাল কিনবো ঠিক আছে, কিন্তু আমি তোমার উপরে যখন নির্ভরশীল হয়ে যাব তোমার কাছ থেকে কিনবো, তুমি শ্রমিকদের কল্যাণ দেখবা, শ্রমিকদের উপকার করবা।
শ্রমিকদের আর্গোনমিক্স দেখবা না, তাহলে একটা পর্যায়ে হবে কি, এরকম ভালো শ্রমিকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেলে আমি কিন্তু কোয়ালিটির প্রোডাক্ট তোমার কাছ থেকে পাবো। সেজন্য তারা এইগুলোর উপরে কমপ্লায়েন্স ইস্যু। কমপ্লায়েন্স হলো যে তুমি কিছু কিছু জিনিস আছে যেগুলি মানতে হবে। এই যে রানা প্লাজার ঘটনা, তারপরে বেশ কয়েকটা আগুনে পোড়া যাওয়া আর কি ঘটনাগুলি, এরকম অনেকগুলি, তারপরে গাজীপুরতে কয়েকটা ফ্যাক্টরিতে ইয়ে হলো, ময়লা টয়লা বিস্ফোরণ দিয়ে অনেকে মারা গেল, এবং বছরে কত পরিমাণ মারা যায়, শ্রমিকরা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, এই সমস্ত পরিসংখ্যানগুলি যারা বায়ার আছে বিভিন্ন ধরনের, বিশেষ করে আমাদের দেশে তো মেইনলি আমরা এখন পর্যন্ত গার্মেন্টসকেই আমাদের হাতিয়ার হিসেবে মনে করি, কারেন্সি আর্ট। তো এই জিনিসগুলি হচ্ছে অ্যান্টিবিস্ট বিভিন্ন রকমের ধরন। তারপরে আরো কিছু আছে, এমপ্লয়মেন্ট ল যেটা আমি বললাম, ইম্পোর্ট লাইসেন্স, স্টেট সাবসিডিজ, প্রকিউরমেন্ট, ট্রেডিং এন্ড স্টেট ওনারশিপ, অ্যান্টি ডাম্পিং এন্ড সেফগার্ড মেজার্স। এইটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। যে অ্যান্টি ডাম্পিং হচ্ছে কিনা, মানে যে সমস্ত পণ্যগুলি কোনো কারণে অন্য দেশে, এটা এনভায়রনমেন্টাল অথবা হেলথ হ্যাজার্ড রিলেটেড কোনো কিছু আছে, সে সমস্ত কারণে তারা তাদের দেশে এইগুলি বাজারজাত না করে এগুলি দেখা গেল যে আমাদের মতো লো কস্ট কান্ট্রিতে নিয়ে আসলো বা সেল করলো। এই সমস্ত জিনিস যাতে আমরা প্রসেসিং করে কোথাও আবার রপ্তানি না করি, অথবা অ্যান্টি ডাম্পিং যাতে না করতে পারে অন্য দেশ, সেই সমস্ত টাইপস অফ ব্যারিয়ারটাও কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টকে মানে খেয়াল রাখতে হবে, সেফগার্ড তৈরি করে রাখতে হবে। এক্সপোর্ট সাবসিডিজ এখন পর্যন্ত, হ্যাঁ স্যার স্টেট সাবসিডিজ প্রকিউরমেন্ট ট্রেডিংটা কি স্যার একটু বলবেন স্যার প্লিজ স্যার? আচ্ছা, স্টেট সাবসিডিজ বলতে যে রাষ্ট্র আসলে সাবসিডি দেয়, ঠিক আছে। যেমন আমাদের এখন গার্মেন্টস ফ্যাক্টরিগুলিকে সাবসিডি দিচ্ছে না, ইনসেন্টিভ দিচ্ছে, কিন্তু একটা সময় সাবসিডি দিয়েছিল। সাবসিডি দিয়েছিল কিরকম, যে ঠিক আছে যদি এইসব এরিয়াতে কেউ ফ্যাক্টরি ওপেন করে বা এস্টাবলিশ করে, তাহলে তারা Recording stopped. এক ধরনের Recording in progress. tax exemption দেয়। It is also called a kind of subsidy. Tax exemption দেওয়া হয়, ঠিক আছে তুমি যে রপ্তানি করবা অথবা এখান থেকে ইনকাম করবা অথবা এখানে যে ইনভেস্টমেন্ট করবা, এটার উপরে তোমাকে এত পার্সেন্ট রিবেট দেওয়া, নেট প্রফিটের উপরে এত পার্সেন্ট ট্যাক্স না দিয়ে তুমি এত পার্সেন্ট ট্যাক্স দিলেই হবে, অথবা ডেপ্রিসিয়েশনের বেনিফিটটা বাড়িয়ে দেওয়া, অ্যাক্সিলারেটিং অথবা ডেপ্রিসিয়েশন 5 বছরের জায়গায় হয়তো 7 বছর দেয় অথবা 10 বছর দেয়। So this is actually the state subsidies. যেমন এখন আমাদের যে বেসরকারি ইপিজেড গুলি করা হচ্ছে, এটা কিন্তু স্টেট সাবসিডি দিয়ে এখানে বেসরকারি ইপিজেড গুলি করা হচ্ছে। কিভাবে বেসরকারি সাবসিডি দিয়ে এই যে ইউটিলিটি কানেক্টিভিটি গুলি দেওয়া হয়, মানে বিদ্যুৎ, পানি, গ্যাস, তারপরে রোড কানেক্টিভিটি ইত্যাদি, এগুলি কিন্তু স্টেট সাবসিডিজের মধ্যে। আর প্রকিউরমেন্টটা হচ্ছে এটা আসলে যারা কাঁচামাল কিনে নিয়ে আসে এখানে ফিনিশ গুডস তৈরি করে করে, এই তাদের এই প্রকিউরমেন্টের মধ্যে স্বচ্ছতা থাকতে হবে। কিছুক্ষণ আগে আমি যেটা বললাম যে কান্ট্রি অফ অরিজিন থাকতে হবে, এটা কি চায়না থেকে আনা, এটা জাপান থেকে নাকি কোরিয়া থেকে আনা। এখন চায়নার জায়গায় যদি আমি কোরিয়ারটা আনি বা কোরিয়ার জায়গায় যদি চায়নারটা আনি, আয়না কোরিয়ার সিল মেরা দিই, তাহলে কিন্তু এটা হবে না। এটা কিন্তু যদি লিকেজ হয়ে যায় বা এটা যদি বুঝতে পারা যায় বা এটা যদি ধরা পড়ে, তাহলে এটার জন্য বড় ধরনের খেসারত দিতে হবে। এবং এটা ছাড়াও প্রকিউরমেন্টের স্বচ্ছতা থাকতে হবে যে আমি আসলে কি পরিমাণ দামে ওই পণ্যটা ওখান থেকে কিনলাম,
এবং এটা ট্রান্সপোর্টেশন কস্ট কত, ইন্স্যুরেন্স কস্ট কত, এটা আমি মেরিন ইন্স্যুরেন্স কত টাকা দিয়ে এটি ইয়ে করলাম, তারপরে এটা প্রসেসিং কস্ট কত, এরপরে হলো এইটার আবার ডিস্ট্রিবিউশন কস্ট কত, এই সব কিছু মিলিয়ে হচ্ছে প্রকিউরমেন্ট। এবং প্রকিউরমেন্টের একটা ল থাকে এই দেশে, স্টেট কিন্তু যেমন আমাদের দেশে পাবলিক প্রকিউরমেন্টস অ্যাক্ট 2006 এবং এটার এই অ্যাক্টের ইয়ে হিসাবে সাপ্লিমেন্টারি হিসাবে পাবলিক প্রকিউরমেন্ট রেগুলেশনস 2008 তৈরি করা হয়েছে, যে প্রকিউরমেন্ট সিস্টেমটা যাতে স্বচ্ছ, সরকারি এবং বেসরকারি যেটা। সো দিস ইজ অ্যাকচুয়ালি যে প্রকিউরমেন্ট। আচ্ছা, এক্সপোর্ট সাবসিডি সেটা তো আমরা বুঝি যে যে সমস্ত প্রতিষ্ঠান দেখা যাচ্ছে যে রপ্তানি করে বা দেশের জন্য, যেমন আমরা বলি যে এসএমই সেক্টরে সাবসিডি দেওয়া, কারণ এসএমই সেক্টরে যদি ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা খুব ভালো ভালো জিনিস তৈরি করে এবং বিদেশে মার্কেট এক্সপ্লোর করে যদি বিক্রি করে একবার মার্কেট তৈরি করে ফেলতে পারে, তাহলে সেখানে আমি ফরেন কারেন্সি আসবো, অর্থাৎ আমার কস্ট বেনিফিট অ্যানালাইসিস সেখানে, যে আমি সাবসিডি দিলাম 10 টাকা, কিন্তু যদি আমি ফরেন রিজার্ভ নিয়ে আসতে পারি 12 টাকা, তার মানে 2 টাকা হচ্ছে আমার সারপ্লাস। সো দ্যাট আমি যদি মার্জিনালিও আমার একটু বেনিফিট বেশি থাকে, তাহলেও ওই পর্যন্ত আমি সাবসিডি দেব। ইভেন টু সাম এক্সটেন্ডেড যে আমার জিরো মার্জিনও যদি থাকে, তাহলেও আমি সাবসিডি দিব টু প্রমোট দ্য মার্কেট in the expectation that in future we will gain over some benefits out of this trading with that country. তারপর হচ্ছে ফিক্সেশন অফ মিনিমাম ইম্পোর্ট প্রাইস। প্রাইসিং কিন্তু একটা বড় ফ্যাক্টর, কারণ যারা কিনে তারা দেখে যে আচ্ছা ঠিক আছে অন্য দেশে এই জিনিসের দাম কত, কোয়ালিটি একই রকম, দামের যদি হেরফের হয় তাহলে তারা কিন্তু মন পায়। So it is also one of the important issue যে আমি যদি পণ্য আমদানি করে সেখানে ভ্যালু অ্যাড করে আমি বিক্রি করতে যাই, অথবা যদি আমি পণ্য আমদানি করে বাংলাদেশের ভিতরে বিক্রি করতে যাই, তাহলে আমাকে এগুলির সাথে কিন্তু জাস্ট ইনফরমেশন, এটার সাথে কিন্তু কোনো টাকা পয়সার মানে পোর্ট অথরিটি বা বাংলাদেশ গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দিতে হয় না। অর্থাৎ মিনিমাম প্রাইস আমি কত ধরবো বা কি ধরবো, এইটা ওইভাবে ইয়ে করবো। এবং ইম্পোর্ট করার সময় আমার এই মিনিমাম প্রাইসটাকে আমাকে দেখতে হবে যে আমি যদি এটা এক্সপোর্ট করি আবার ইম্পোর্ট করার পরে অথবা দেশের ভিতরে বিক্রি করি, তাহলে আমার মিনিমাম ফিক্সেশন অফ ইম্পোর্ট প্রাইস আমাকে দেখতে হবে। প্রোডাক্ট ক্লাসিফিকেশন, প্রোডাক্টের কিন্তু ক্লাসিফিকেশন এটা আমরা বুঝি যে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড এরকম করে আমরা ক্লাসিফিকেশন করতে পারি। তারপরে হলো কোটা শেয়ারস। কোটা এখন আমেরিকান বায়াররা আছে, আমাদের ইউরোপিয়ান বায়াররা আছে, জাপান আছে, নিউজিল্যান্ড আছে, ইভেন মিডল ইস্ট আছে, তুরস্ক আছে, বিভিন্ন দেশ আছে। এখন এরা কিন্তু বিভিন্ন দেশের সাথে আসলে বাণিজ্যিক সম্পর্ক থাকে, এই বাণিজ্যিক সম্পর্কের সাথে কিন্তু রাজনৈতিক সম্পর্ক আছে। তো যার কারণে অনেক সময় কোটা আরোপ করে থাকে এবং এই কোটাটা তারা কার্যকর করার চেষ্টা করে। ইন দ্যাট কেস আমাদের দেশ থেকে যে প্রতিষ্ঠানগুলি যে কোটার ভাগিদার হয়, সেই কোটাটাকে আমরা অনেক সময় বলি যে এটাও একটা নন ট্যারিফ ব্যারিয়ারের মতো, যে আমরা কিন্তু ইচ্ছা করলেও বেশি রপ্তানি বা বেশি পরিমাণ বিক্রি করতে পারি না। ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল, কালকে কথা বললাম যে ফরেন এক্সচেঞ্জের উপরে আমরা যে কথাগুলি বললাম যে ফরেন এক্সচেঞ্জের রেটটা যাতে ঠিক মতো থাকে। ইনএডুকেট ইনফ্রাস্ট্রাকচার, এটা তো বললাম। ওভার ভ্যালুড কারেন্সি, এটাও আমাদের ফরেন এক্সচেঞ্জের সাথে রিলেটেড। ইন্টেলেকচুয়াল প্রপার্টি লস, মানে যেই যেমন সফটওয়্যারের কথা বলা হচ্ছে বা কোনো মেধা সত্য বিশিষ্ট কোনো বিষয় আছে, যে আমি একটা জিনিস আমি বললাম, যেমন আজকে পেপারে আসছে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হাসিনা বেগমের নেতৃত্বে একটা ব্যাকটেরিয়ার এগেনস্টে তারা অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছে। এটা পিসিএসআইআর সায়েন্স ল্যাবরেটরি বিজ্ঞানাগারে তারা এটা গবেষণা করে এটা তারা বের করেছে। সুতরাং গত 25 বছরও কিন্তু নতুন অ্যান্টিবায়োটিক কিন্তু মার্কেটে আসে না। যদি এটা ইফ ইট ইজ সো হ্যাপেন, তাহলে অবশ্যই বাংলাদেশ এই ধরনের একটা অ্যান্টিবায়োটিকের স্বত্বাধিকারী হবে, এবং যারা এটা তৈরি করে
যেমন আমাদের দেশে বলা হয় যে একটা গান ওই যে ইদানিং তো ভাইরাল হয়েছে এটা ইউটিউবে, কামাল বউ না কি জানি একটা গান, এটা আসলে অরিজিনালি কে গাইছে তার কিন্তু সত্য না, যদি এগুলি মানা হয় না। এবং সেদিন কে জানি বলতেছিল যে তার বাবার গান আসলে অনেকেই প্রচার করে কিন্তু তারা সেই সত্যটা পায় না, রয়্যালিটিটা পায় না, বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন জায়গায়। নিয়ম হলো এগুলির আসলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসটা তাদেরকে দিতে হয়। এবং এই যে হুমায়ুন আহমেদের বই তো আমার নামে আমি প্রিন্ট করে ছাপাই দিতে পারবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই যে এই সঙ্গীত শিল্পী কালকে পত্রিকা আসছে, কালকে তো পরশুদিন দেখলাম আসছে, উনি জি স্যার, করছেন আর্টিকেল নিয়ে। আর্টিকেল, হ্যাঁ, পিএইচডি থিসিস লিখতে গিয়ে আরেকজনের কত পৃষ্ঠা জানি, প্রায় 200-250 পৃষ্ঠার লেখা উনি নিয়ে এসে এখানে করছেন। তো এই সমস্ত জিনিসগুলি এগুলি কিন্তু ওরা দেখে। আসলে যখন আমার থিসিসটা, যখন আমি এআইটি থেকে যখন আমার থিসিসটা ইয়েতে পাঠানো হয়, আমেরিকা নিউ ইয়র্ক ইউনিভার্সিটির প্রফেসরের কাছে পাঠানো হয়, প্রফেসর জন পলের কাছে, স্মিথ পল, তখন এইটা আমাদের লাইব্রেরি, এআইটি লাইব্রেরিতে একটা সফটওয়্যার আছে, সেটাকে প্লাগেরিজম বলে। যে প্লাগেরিজমটা হলো যে ওই সফটওয়্যারের ভিতরে আমার লেখাটা ঢুকাই দিলে কত পার্সেন্ট আমি নকল করছি আরেকজনের লেখা, এটা কিন্তু অটোমেটিক্যালি একেবারে লাল কালার হয়ে বের হয়ে চলে আসে। এবং এটা কিন্তু মারাত্মক নৈতিক অপরাধ, এটা কিন্তু মারাত্মক নৈতিক অপরাধ। এটা যদি করে কেউ পিএইচডি বা থিসিস লেখে তাহলে কিন্তু থিসিস তো বাতিল হবে, ডক্টরাল ডিগ্রিও বাতিল হবে। এবং এটা ইন্টারন্যাশনালি এই ডক্টরেট ডিগ্রিটাও যেরকম ইন্টারন্যাশনাল একটা ডিগ্রি, যদিও বাংলাদেশে এখন ডক্টরেটের অভাব নেই, বা মানে ডক্টরেট ডিগ্রি লেখার লোকের অভাব নাই, রাতারাতি বা বাংলাদেশে বসে আমেরিকান ডিগ্রি নিয়ে নেয়, ডক্টরেট ডিগ্রি করে। কিন্তু আসলে ডক্টরেটদের তালিকায় খুঁজলে ওদের ডিগ্রি গিয়ে পাওয়া যাবে না। তো যে জন্য বলছিলাম যে এই সমস্ত জিনিসগুলি যাতে না হয়, অর্থাৎ এই যে নকল ধরার কৌশল কিন্তু এখন বিদেশিদের হাতে নানান ভাবে আছে। So they wants to see that you are not deceiving something to the buyers or to the users. তাদেরকে কোন রকমের প্রতারিত যাতে করা না। তারপর হচ্ছে সিজনাল ইম্পোর্ট রিজিয়নস, এটা তো কিছু কিছু যেটা কথা বললাম, ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ঠান্ডা দেশ, তারা তাদের যে জ্যাকেটগুলি, আমি গাজীপুরে গিয়েছিলাম, ওখানে চায়না কারখানা প্রতিষ্ঠা করছে, তাদের মার্কেট হলো এই সুইডেন, ফিনল্যান্ড এবং ডেনমার্কে। তারা ওই জ্যাকেটগুলি ওই দেশের জন্য বানাইছে। তো তারা ওই মহিলা আমাকে একটা জ্যাকেট গিফট করতে চাচ্ছে আর কি, আমাকে বললো যে এটা তুমি নাও। আমি বলছি দেখো এটা হলো ডেনমার্ক, সুইডেন, এর জন্য, আমি নিয়ে এটা কি করবো? বললো যে ইউ ক্যান কিপ ইট ইন ইউর হাউস and you can see how the products we are preparing for them. So আমি দেখলাম যে এটা আমার দেশে গায়ে দিয়ে রাখার মতো কোনো ঠান্ডাও পড়ে না, আর এটা যদি কোনো, তো সে পরে হাসতে হাসতে বললো, if you have chance to go there then you don't need to look for a overcoat to buy from the market. তখন তুমি কোথায় খুঁজবা, কোথায় জানবা? তুমি এখানে আসছো, এখন পেয়ে গেছো, তোমাকে দিলাম, অথবা you can give someone who will visit that country. আমি বললাম যে তার বুদ্ধি তো খারাপ না, সে তো আমাকে এটা দিচ্ছি যখন এত করে যে ওই দেশে যদি কেউ যায়। ঠিকই আমার এক বন্ধু, সে ওখানে মাস্টার্স করতে যাবে, এটা অনেক আগে, 4-5 বছর আগের কথা। তো আমি বললাম যে ঠিক আছে, ভালো কথা, ওই তুমি আমার কাছে একটা জ্যাকেট আছে, এটা নিয়ে যাবে, তোমার আর জ্যাকেট কিনতে হবে। বলে তাই নাকি? আমি তো আরো খুঁজতেছি, ওখানে নাকি -5-7 এবং এরকম 10 পর্যন্ত চলে যায়। তো ওই জায়গায় তো আমার এরকম পোশাক নিয়ে যেতে হবে, বাংলাদেশের কোথায় পাওয়া যায় এটা জানতাম।
হি ওয়াজ সো হ্যাপি। মানে এটা হলো যে সিজনাল রিজিম যেগুলি আছে এই সমস্ত জিনিসগুলি আমাদেরকে অনেক সময় আমরা জানি না এবং এটার জন্য কি দেখেন আপনারা, চায়নার লোক বাংলাদেশে এসে কারখানা খুলে সে ওই প্রোডাক্ট কিন্তু ওই দেশে বিক্রি করার জন্য ওখানকার বায়ারকে সে রেডি করছে এবং সে জানে যে বাংলাদেশে চায়নাতে উৎপাদন না করে বাংলাদেশে করলে সে কস্ট কমে এটা এখানে তৈরি করতে পারবে, শ্রম বাজারের মূল্য কম, তারপরে ট্যাক্স কম, গভর্নমেন্ট এখানে কিছু ইনসেন্টিভ দেয়, সবকিছু মিলিয়ে সে এখানে আইসা কারখানা করে এখান থেকে সে এটা ডেনমার্কে পাঠাচ্ছে। সো দিস ইজ দ্য টেকনিক অফ ডুইং বিজনেস, যে তারা চায়নারা কিভাবে, আমি বললাম যে দে নো হাউ টু ডু বিজনেস, হাউ টু ক্যাপচার দ্য মাইন্ড অফ দ্য পিপল থ্রু বিজনেস। এখন হচ্ছে করাপ্ট and on lengthy custom procedures, এটা বলার অপেক্ষা রাখে না। ব্রাইবারি এন্ড করাপশন, এটা কিন্তু এখন বিদেশিরাও বুঝে, চায়নারাও কিন্তু আমাদের দেশে বা বিদেশিরাও আমাদের দেশে যারা এখানে এসে ব্যবসা করে তারা কিন্তু এখন ট্রানজেকশন কস্ট নামে একটা কস্ট তাদের অ্যাকাউন্টে তারা শো করে। এই ট্রানজেকশন কস্টটাই হচ্ছে আসলে এই ঘুষ, ব্রাইবারি এন্ড করাপশন। তারা কি করবে, কারণ তাদের তো কোনো সুযোগ নাই যে মানে যেমন আমি এক সময় যখন প্রাইভেট ইয়েতে ছিলাম, অডিট করে হেড অফিসে যখন গেলাম তখন দেখলাম যে তখন তো কালার টিভি অনেক দাম, 89 সালের কথা, কালার টিভি গিফট করছে, এই করছে, সেই করছে, নানান রকম খরচ টরচ দেখা কয়েক লক্ষ টাকা নিয়ে দেয়। তখন এমডি সাহেবকে বললাম, স্যার এই অবস্থা, আমার অডিট পয়েন্ট অফ ভিউ থেকে তো এইগুলির কোনো ইন্টিগ্রিটি আমি বুঝতে পারছি না। বলা যে এইগুলি নিয়ে বেশি কাটাকাটি দরকার নাই, জাস্ট স্টপ ইট। আমি বললাম, স্যার আসলে এইভাবে বাউচার তৈরি না করে অন্য কোনো ভাবে বাউচার তৈরি করা যেত না। বলা যে আমাদের দেশের কালচার এটা, এটা বোর্ড মেম্বাররা জানে, এটা চেয়ারম্যান জানে, এটা ডিরেক্টররা জানে, এই সমস্ত জিনিস কিন্তু তারাই নিয়েছে, সব তাদের পকেটে চলে গেছে। সুতরাং এটা নিয়ে তুমি বোর্ড মিটিংয়ে এই ইন্টারনাল অডিট রিপোর্ট উপস্থাপন করে এইসব কথা বলবা আর তারা তোমাকে চাকরিতে রাখবে মনে করো। তো আমি তখন ভাবলাম যে আসলে অ্যাকাউন্টিং সিস্টেমটাই আমাদের দেশে এরকম যে আমরা এই 2 নম্বরই কাগজকে আমরা রিকগনাইজ করে থাকি, কিন্তু তাদের তো দেশে এরকম সিস্টেম নেই। তখন তারা এইটাকে তাদের দেশ থেকে তারা অ্যাপ্রুভ করায় নিছে যে এরকম ট্রানজাকশন কস্ট গুলি আমরা যদি ঘুষ দিয়ে তাড়াতাড়ি মাল পাঠাইতে, কারণ তারা এখন কি করবে, তাদের কোনো উপায় নেই, দে হ্যাভ নো চয়েস। এগুলি অনেক সময় ম্যাটার করে অনেক। এখন ইম্পোর্ট প্রসিডিওর, এটা আসলে পড়লেই বোঝা যাবে। আমরা এখানে আমাদের মিনিস্ট্রি অফ কমার্স ইজ দ্য অথরিটি, এখানে আমাদের আইন আছে এবং রেজিস্ট্রেশন সিস্টেম আছে, এখানে এলসি খুলতে হয়, এখানে সিসিআই এর অফিস আছে, কিন্তু কিছু জেনারেল কন্ডিশন আছে ইম্পোর্ট করার, যেমন ট্রেড লাইসেন্স লাগবে, রেজিস্ট্রেশন লাগবে, কন্ট্রোলার অফ ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট, তারপরে হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস যে ইয়ে থাকে এগুলি লাগবে, তারপরে ইউজ অফ 8 ডিজিট এসএস কোড যেটা আমরা বলি এখন, এটা ডব্লিউটিও ম্যান্ডেটরি করে দিয়েছে প্রত্যেকটা পণ্য ওয়ার্ল্ড ওয়াইড, যাতে করে বুঝতে পারে যে এসএস কোডটা দেখে বোঝা যায় যে এটার ভিতরে মেডিসিন আছে, এটার ভিতরে কৃষিজাত পণ্য আছে, এটার ভিতরে হিমায়িত খাবার আছে, এটার ভিতরে সবজি আছে। এসএস কোড গুলি 8 ডিজিট হয়ে থাকে এবং প্রত্যেকটা এসএস কোড দেখেই কিন্তু যে কোনো দেশে, অর্থাৎ এটা ওয়ার্ল্ড ওয়াইড এখন রিকগনাইজ যে একই রকম কোড সবাই ব্যবহার করে। তারপরে হচ্ছে পিএসআই, প্রি শিপমেন্ট ইন্সপেকশন, এটাও ম্যান্ডেটরি। তারপরে হচ্ছে ইম্পোর্ট প্রাইস should be competitive, country of origin must be mentioned, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম, name, address and PIN must be mentioned in each import consignment. PIN মানে tax identification number, যেটা আমরা বলি। তারপরে no import license is required
এইটা যদি দরকার কোনো ক্ষেত্রে এরকম থাকে যে ইম্পোর্ট লাইসেন্সের দরকার নাই, তাহলে সেটাও কিন্তু একটা ডিক্লারেশন দিতে হবে। তারপরে এলসির কথা তো বলাই আছে, এলসি করতে হবে, ইফ নট মেনশন আদারওয়াইজ। যদি এলসি না খোলার দরকার হয় তাহলে সেটা তো এলসি নরমালি খুলতেই হয়, কারণ এলসি খোলার দরকার হয় না যদি বাইলেটারাল ট্রেড এগ্রিমেন্ট থাকে, সেই ক্ষেত্রে হয়তো আর দরকার হয় না। কিন্তু ফরেন কারেন্সি রিলেটেড থাকে তখন এলসি মাস্ট বি ওপেন উইদিন 150 days অফ ইস্যুইং দ্য এলসি ফর্ম, এটারও একটা সময়সীমা আছে। তারপরে এরকম 11টা বিষয় আছে, আমি সবগুলি বলতে চাচ্ছি না। তারপরে হচ্ছে ইম্পোর্ট ব্যান কি কি কারণে করতে পারে, এগুলি অত বেশি দরকার নাই। এলসি খোলার ক্ষেত্রে যে সিস্টেমটা সেগুলি এখানে বলে দেওয়া আছে। ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, লাগবে, অর্থাৎ কি কি কাগজপত্র লাগবে, এগুলি পরীক্ষা অনেক সময় থাকে যে ডিসকাস দ্য ইম্পোর্ট প্রসিডিউর ইন বাংলাদেশ, অ্যাপ্লিকেশন করতে হবে, এইগুলি আমরা। এক্সপোর্ট রুলটাও এরকম, এখানে বলা হচ্ছে যে 16টি আইটেমস, যেটা লিস্ট অফ এক্সপোর্ট প্রোহিবিটেড প্রোডাক্টস, জুট অ্যান্ড সেইন সিডস, তারপর পেট্রোলিয়াম প্রোডাক্টস, হুইট, এনি কাইন্ড অফ অ্যানিমেল অর্গানস। জুট অবশ্য এখন ছেড়ে দিয়েছে, এটা টাইম টু টাইম চেঞ্জ হয়। তো এগুলি আমরা যেমন এই পুলিশে অনেক সময় ধরে আর্কিওলজিক্যাল, যে 7 নম্বরে যেটা আছে রেলিক্স, যে আমাদের ঐতিহাসিক যে সমস্ত জিনিস পাওয়া যায় মাটির নিচে, এগুলি কিন্তু বিদেশেই পাওয়া যায়। এখন এক্সপোর্ট ব্যারিয়ার গুলি কি কি আছে, আমরা ইম্পোর্ট ব্যারিয়ার কথা দেখলাম, নন টেরিফ। এক্সপোর্ট ব্যারিয়ার গুলি আমরা কি দেখলাম? এখন কেউ বলতে পারে স্যার টেরিফ ব্যারিয়ার্স নিয়ে, নন টেরিফ ব্যারিয়ার নিয়ে বলছেন, টেরিফ ব্যারিয়ার্স নিয়ে বলেন। আসলে টেরিফ ব্যারিয়ার্স নিয়ে বলার কিছু নাই, সেটা হলো টেরিফ রেট বাংলাদেশে এখনো হাই। কিছু কিছু পণ্যের ক্ষেত্রে লো, কিছু কিছু পণ্যের ক্ষেত্রে হাই, এবং এটা প্রত্যেক বছরে যখন বাজেট দেয় তখন কিন্তু কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে, এইটা আসলে এই যে বাজেটের যেদিন ঘোষণা হয় ওই দিনই স্ক্রলে দেখানো শুরু করে দেয় যে এই জিনিসের দাম বাড়বে। এটার অর্থ হলো আসলে টেরিফ কোথায় কোথায় বসানো হয়, টেরিফ কোন কোন পণ্যের উপরে বসানো হলো আমদানি করার সময়। এই পণ্যগুলো আমদানিকৃত পণ্যের উপরে আসলে টেরিফ বসে, এটা প্রত্যেক বছরই মোটামুটি চেঞ্জ হয়। হ্যাঁ, কোনটা কমায় কোনটা বাড়ায়, বিশেষ করে কেমিক্যালস অ্যান্ড অ্যালাইড কমোডিটিস যেগুলি থাকে, এগুলির মধ্যে বেশি পরিমাণে চেঞ্জ হয়। আবার ইলেকট্রনিক্স গুডস এর মধ্যে চেঞ্জ হয় ইত্যাদি ইত্যাদি। আর ইন্টারনালি কিছু পণ্য বেচা কেনা হয়, এগুলির উপরে ভ্যাট ট্যাট বসে বা ট্যাক্স বসায়, যেমন সিগারেট টিগারেটের উপরে, অথবা যে ভ্যাট বসে বিভিন্ন আইটেমের উপরে, আগে ভ্যাট ছিল না, ভ্যাট দেওয়া হয়। আর এমনি এক্সাইজ রিলেটেড কাস্টমস ডিউটি যেটা আমরা বলি, সেগুলি কিন্তু ইয়ার টু ইয়ার চেঞ্জ হয়, এবং কখনো কখনো কোনোটা অপরিবর্তিত থাকে। এখন এক্সপোর্ট ব্যারিয়ার্স বা কনস্ট্রেন্টস গুলি কি কি আছে, এখানে বলা হচ্ছে যে আমাদের আসলে ডাইভার্সিফিকেশনের সুযোগ কম, লিমিটেড প্রোডাক্টস। আমি যেটার কথা বললাম যে আমাদের 80% ফরেন কারেন্সি বা 85% ফরেন কারেন্সি আছে আরএমডি, আমাদের আর কোনো খাত কিন্তু অত বড় না। তারপর হচ্ছে আমাদের মার্কেট খুব লিমিটেড, আমরা খুব কম দেশের সাথে আমাদের বাণিজ্যিক এই লেনদেনগুলি হচ্ছে, বিশেষ করে রপ্তানি খুব কম দেশের সাথে। লো ক্যাপাসিটি ফর কোয়ালিটি কন্ট্রোল, আসলে কোয়ালিটি কন্ট্রোলের জন্য আপনারা কেউ কোনো কারখানা ভিজিট করে থাকতে দেখবেন যে প্রত্যেকটা কারখানায় কিন্তু একটা কোয়ালিটি কন্ট্রোল থাকে, এবং এই কোয়ালিটি কন্ট্রোলের যে স্যাম্পলগুলি কালেকশন করা হয় এবং সেটা দেখা হয়, সেখানে যারা কাজ করে এটা কম্পিউটারাইজড কিনা এবং সেটা ম্যানুয়াল কিনা, সেটা কম্পিউটারাইজড হলে কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যারটা আপডেটেড কিনা, এই জিনিসগুলি কিন্তু দেখা হয় এবং এটা দেখতে হয়। আমি যতগুলি কারখানা ভিজিট করেছি, আমি প্রত্যেকটা কারখানার কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে গেছি জানার জন্য, যদিও ওইটা আমি লেভেল ল ইমপ্লিমেন্টেশনের বিষয়টা দেখার বা ইন্সপেকশনের বিষয়। তো কোয়ালিটি কন্ট্রোলটা আমরা দেখতাম এই কারণে যে এটা যদিও আমাদের ইয়ের মধ্যে ছিল না, ওখানে যারা কাজ করে অ্যাকচুয়ালি টু নো হাউ লং দে আর ওয়ার্কিং দেয়ার,
বিকজ একটা লোক কিন্তু অনেকক্ষণ ধরে যদি একটা কাজের সাথে জড়িত থাকে তার কিন্তু কনসেন্ট্রেশনের একটা সমস্যা হয়। একটা সার্টেন পিরিয়ডের পরে তার ওই পরিমাণ কনসেন্ট্রেশন থাকে না, তখন অটোমেটিক্যালি যেমন যে সুতা ছিঁড়ে যায়। এখন যে সুতাগুলি আসলে তুলা থেকে সুতা বানানো হয় এবং সেই সুতাটা টেস্ট করে এটাকে কাপড় বোনার জন্য দেওয়া হয়, ওই জায়গাটায় কত মাপের, ওজনের এবং সাইজের যে মিহি সুতাগুলি বের হয়, ওই সুতাগুলি কোয়ালিটি টেস্ট করার জন্য মেশিনের ভিতর দিয়ে কম্পিউটারের ভিতর দিয়ে টেস্ট হয়ে কম্পিউটারের রেজাল্ট বের করে দেয় যে কত মিলিমিটারের থিকনেসে এই সুতাটা তৈরি হচ্ছে। এই জন্য ওখানে যারা কাজ করে আসলে তাদের রিপ্লেসমেন্ট কতটুকু আছে এবং তারা কত কর্মকর্তা কাজ করে, সেটার জন্য আমি আসলে ওই জায়গাটা দিতাম যে আসলে লেবার ল তারও একটা অংশ আমাদের যারা ওয়াল লেভেলের ইন্সপেক্টর থাকে তারা এই জিনিসগুলো ইউজ করে। আমি ভিজিট করার সময় এটা দেখলাম যে লো ক্যাপাসিটি অফ কোয়ালিটি কন্ট্রোল যদি থাকে, এটা লো ক্যাপাসিটি এরকম হতে পারে যে আসলে লোকটা কিন্তু ভালো, সে কিন্তু খুব ভালো জানে, কম্পিউটারও জানে, সবকিছু জানে, কিন্তু লো কোয়ালিটিটা হচ্ছে ডিউ টু মানে তাকে তার উপরে লং টাইম প্রেসার দিয়ে তাকে ওই কাজে নিযুক্ত করে রাখে। এখন একটা কারখানা যদি 12 ঘন্টা 14 ঘন্টা চলে আর যদি কোয়ালিটি এসুরেন্সের জন্য যে লোকগুলি নিয়োজিত থাকে তার যদি রিপ্লেসমেন্ট না থাকে, তার পক্ষে তো 12 ঘন্টা 18 ঘন্টা এভাবে সময় দিয়ে ওই জায়গায় কাজ করা সম্ভব, তাই না? সেই জন্য এই জায়গাটা কিন্তু অনেক সময় ইচ্ছা করলেও আমরা লো কোয়ালিটির মধ্যে ঢুকে যাই। স্যানিটারি অ্যান্ড ফাইটো স্যানিটারি স্ট্যান্ডার্ডস, তারপর হলো ড্রাস্টিক প্রাইস ফল ইন দ্য এক্সপোর্ট মার্কেট, এগুলি আসলে আর&ডির ক্ষেত্রে রেড টেপ, এগুলি বলা হচ্ছে সোশ্যাল কমপ্লায়েন্স লাইক ওয়ার্কিং এনভায়রনমেন্ট, লেবার রাইটস, তারপর ল্যাক অফ প্রফেশনাল স্কিল ফর হাই স্কিল জবস, তারপর হচ্ছে পলিটিক্যাল ইনস্টেবিলিটি, এগুলি আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে এখন পর্যন্ত ব্যারিয়ার হিসেবে কাজ করে। এখন এখানে আরো কিছু আছে, এগুলি আর বলার দরকার নাই, তবে একটা জিনিস এখানে যেটা আছে, Recording stopped. পুয়ার নেগোসিয়েশন স্কিল, যেটা এইটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। আমাদের দেশের ব্যবসায়ীরা ভালো জিনিস তৈরি করলেও কিন্তু বিদেশি বায়ারদের কাছে অনেক সময় প্রেজেন্ট করার সময় সেটা ভালোভাবে প্রেজেন্ট করতে পারে না বিদায়, অথবা গভর্নমেন্ট লেভেলে যে সমস্ত অ্যাডভোকেসিটা করার দরকার, অর্থাৎ নেগোসিয়েশন করার দরকার। যেমন আমি একটা উদাহরণ দিই, আমাদের এখান থেকে এআইটিতে একটা কোর্স করাবো নেগোসিয়েশন স্কিলের উপর। এখন এই নেগোসিয়েশন স্কিলের উপরে যিনি কোর্স করাবেন, আমাদের এখন মন্ত্রণালয়ের নাম বললাম না, সে মন্ত্রণালয়ের সচিব এআইটিতে গেলেন। এখন এআইটি কি করলো, সচিব মহোদয় যেটা বললেন যে আমাদেরকে কিছু কিছু জিনিস ট্রান্সলেট করে বাংলায় বলতে হবে, আমরা আপনাদের সব কথা ইংরেজিতে বুঝবো না, বা বুঝবো আমরা সেটা হয়তো অতটা ভালোভাবে আত্মস্থ করতে পারবো, তার সাঙ্গপাঙ্গ যারা আছে ওরা। এখন এআইটি ইজ সো ক্লেভার, তারা কি করলো যে পুরো প্রেজেন্টেশনের দায়িত্বটা দিয়ে দিল আমার ঘরে, এবং আই বিকাম দ্য পার্ট অফ দ্য এআইটি ফ্যাকাল্টিদের, মানে ওখানকার যারা আছে ফ্যাকাল্টি মেম্বারদের পক্ষে আমি আসলে সেখানে উপস্থাপন করি। এখন আই এম এ সিভিল সার্ভেন্ট and on the other hand I was doing PhD there. এখন তারা আমাকে ওখানে প্রতিনিধি বানাইছে, আমি যখন ওখানে প্রেজেন্টেশনটা দিচ্ছি তখন সঙ্গত কারণে আমাকে তারা এই সুযোগটা দিয়েছে বাংলা ইংরেজি মিলাইয়া তুমি কথা বলো, যাতে করে তারাও বুঝতে পারে যে আমি কি বলতেছি, আর এরাও বুঝতে পারে যে আমি যাতে ইজি ডেলিভারি দিতে পারি, তাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং। সো ইউ সি দ্য নেগোসিয়েশন ইজ সাচ থিংস, আসলে আমাদের লোকজন যারা যায় বাইরে, এবং এরপরও কিন্তু আমি অনেকগুলি মিটিং করেছি, যেমন আমাদের গার্মেন্টস কারখানাগুলিতে যাতে করে দুর্ঘটনা না ঘটে, তাদের রিমেডিয়েশন সেল বলে, যে
রেট্রোফিটিং এর মাধ্যমে যে পুরাতন কারখানাগুলি আছে আরেকটা পিলার পাশে দিয়ে উঠাইয়া এটা যে লোডিং ক্যাপাসিটি বের করে তারপরে ওইটা ইঞ্জিনিয়ারদের নিয়ে আসা এগুলো ঠিকঠাক করে আবার রিকনস্ট্রাকশন না করে পুরাতন বিল্ডিংটাকে আবার লোড বিয়ারিং এর জায়গায় নিয়ে যাওয়া, তারপরে বয়লার কোন জায়গায় হবে, বয়লারের চারদিকে কিভাবে ফেন্সিং হবে, কি পরিমাণ ইট গাইথা দিলে এটা ব্রাস্ট হলে এটা ইয়ে হবে না, তারপরে যেখানে পাওয়ার হাউসটা আছে সেই পাওয়ার হাউসটা কিভাবে মেনটেন হবে, এরকম অনেকগুলি বিষয় আছে এই কমপ্লায়েন্স ইস্যু। তো এই সমস্ত জিনিসগুলি নিয়ে যখন 12-13টা দেশের ইয়ে আসলো, অ্যাম্বাসেডাররা আসলো ইনক্লুডিং বায়ার, কারণ হলো ওই বায়ারদের সাথে অ্যাম্বাসেডারদের আসার কারণটাই হলো যে প্রত্যেকটা এমবাসি কিন্তু একটা অংশ হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসি, সুতরাং তাদের পার্ট অফ দ্য ইকোনমিক ডিপ্লোমেসি they come up with their buyer to understand that the country regulations are favorable for them or they can negotiate in some areas. তখন আমাকে দায়িত্ব দেওয়া হলো যে রিমেডিয়েশনের উপরে প্রেজেন্টেশন দিতে হবে। আমি বললাম যে আমার সচিবকে যে আপনি সচিব you are supposed to present there. বললো যে না, if you do it then it will be better because you have a practical experience. আমার তো এখানে আসছি 6-7 মাস হলো। বললাম যে যাই হোক, শেষ পর্যন্ত বলছি যে 6-7 মাস হলো, এখানে তো ওজনের একটা ব্যাপার আছে। আমি কথা বলা আর সচিব আর সরকারের পক্ষে কথা বলা এটা অনেক বড় ধরনের একটা পার্থক্য বহন। যেরকম এআইটি তে আমি বাংলাদেশি হইয়া আমার দেশের জন্য আমি এআইটির পক্ষে নেগোসিয়েট করতেছি বাংলাদেশিদের সাথে। তো মানে নেগোসিয়েশনের জন্য ইনপুট গুলি আমি দিচ্ছি। যাই হোক, এটা নিয়ে অনেক হাসি তামাশা হলো প্রেজেন্টেশনের পরে। তখন আমার সচিব সাহেব বলতেছিল যে তুমি আবার এআইটি ইয়ে হয়ে গেলে কেমনে, ওদের চামচা হয়ে গেলে কেমনে। আমি বলছি আসলে চামচার বিষয় না, বিকজ it was the need on the side of you, it was the demand on the side of you. আমি আর ওইটা বলতে গেলাম না যে আপনারা ভালো নেগোসিয়েশন করতে পারেন না বলেই তারা কিন্তু এমন একজন লোকের দিয়েছে যাতে করে তার কথা সহজভাবে বুঝতে পারে। এই দিস ইজ ওয়ান অফ দা মানে এরিয়া যেখানে আমাদের এখন পর্যন্ত হিউজ মানে ল্যাকিংস আছে। আমরা নেগোসিয়েশন আমরা কয়টা ভাষায় কথা বলতে পারি। আমি যদি এখন জাপানে যাই তো তারা তো প্রথমেই তাদের দেশের ল্যাঙ্গুয়েজে যদি আমি তাদেরকে একটু সম্বোধন করি, তারা স্বাভাবিকভাবেই তারা একটু উৎফুল্লিত হবে। আমার দেশে আইসা যদি বিদেশি একজন লোক বাংলায় বলে যে আসসালামু আলাইকুম, কেমন আছেন, নিশ্চয়ই যিনি তার সাথে হাত মিলাবে সে একটু খুশি হবে, একটু মানে ইয়ে হয়ে যাবে, সারপ্রাইজিং ইমপ্রেশন তৈরি হবে। এখন যদি আমি জাপানির সাথে কথা আরেগা তো মানে তোমাকে থ্যাংক ইউ জানালাম। তো ওই যে আমি যদি নেদারল্যান্ডে যাই তাহলে ওদের ভাষায় কথা বললাম, আমি যদি ফ্রান্সে যাই তাহলে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কথা বললাম। তাহলে এইটা কিন্তু অনেক সময় নেগোসিয়েশন স্কিলের সময় এই লোকটা এই কাজগুলি করবে তাকে কিন্তু অনেক সময় অনেকগুলি ভাষা জানতে হয়, বা যে দেশের সাথে সে নেগোসিয়েশন করতে যাচ্ছে দরকার তাকে সেই দেশ সম্পর্কে, কালচার সম্পর্কে, ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, এগুলি সম্পর্কে জানতে হবে, তাহলে কিন্তু বোঝা যায় না। আমি একটা উদাহরণ দিই যে আমি একবার ইয়েতে এআইটি তে একটা প্রেজেন্টেশন দিলাম আমাদের ক্লাসে, গ্রুপ প্রেজেন্টেশন। তো এই গ্রুপে নর্মালি সবাই ধরে নেয় যে আমি যেহেতু একটু সিনিয়র, সবসময় পরীক্ষার রেজাল্ট ভালো করি, সে কারণে আমার গ্রুপ নাম্বার বেশি পাবে। এটাই আমরা মানে গ্রুপে ঢোকার জন্য তো একটা প্রতিযোগিতা থাকে। আমার গ্রুপে মোটামুটি যারা আসছে তারা তাদের ধারণা বেশি পাবো, কিন্তু দেখা গেল যে ভিয়েতনামের একটা মেয়ে বেশি পেয়ে গেল, তার গ্রুপ বেশি নাম্বার পেয়ে গেল, মানে আমাদের সাথে ডিফারেন্স প্রায় 3-4-এর মতো। আমি মেয়েটারে পরে জিজ্ঞেস করলাম যে আচ্ছা তুমি যা প্রেজেন্ট করলাম, আমিও তো প্রেজেন্ট করলাম, আমার প্রেজেন্টেশন কি তোমার চেয়ে খারাপ হয়েছে? বলে যে না, তোমার প্রেজেন্টেশন আমার প্রেজেন্টেশন আমার চেয়ে ভালো হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু তুমি একটা জায়গায় ভুল করছো। আমি কি, তুমি খেয়াল করো না মানে প্রফেসর কোন কালারের শার্টটা গায়ে দিচ্ছে?
আমি তো আসলে এটা খেয়াল করি না, কয়েকদিন না প্রায় কিন্তু সে ওই কালারের শার্টটা গায়ে দেয় এবং তার ড্রেসটা কিন্তু সে ওই কালারটাকে বেশি প্রাধান্য দেয়। আমি কিন্তু আমার এই স্লাইডের ব্যাকগ্রাউন্ড স্ক্রিনটা কিন্তু ওই কালারের রাখছি। It impressed him and the color impressed the professor. That's why আমি কিন্তু লিখছি, তোমার চেয়ে ভালো লিখি নাই, ভালো বলি নাই, কিন্তু তার কাছে অ্যাস্থেটিকনেসটা হয়তো ইমপ্রেশন তৈরি করছে, সে আমাকে হয়তো 3 নাম্বার বা 4 নাম্বার বেশি দিচ্ছে। তার মানে ইউ ক্যান সি যে মানুষ কিন্তু অনেক সময় এই জিনিসগুলো খেয়াল করতে যে নেগোসিয়েশনের জন্য কি করতে হবে। ইভেন আমি ওইটাও দেখেছি যে অনেক সময় বাংলাদেশের শুভেচ্ছা স্মারক হিসাবে একটা টোকেন গিফট যদি আমার দেশের যে এই সাভারের স্মৃতিসৌধ আছে, আমি একটা স্মৃতিসৌধ একটা রেপ্লিকা তৈরি করে কাঠ দিয়ে বানায় নিয়ে গেলাম, পিসি দিয়ে সুন্দর করে বাংলাদেশের একটা পতাকা পাশে বসায় দিয়া কালার ই করে যদি আমি বাংলাদেশ লিখে তাকে গিফট করলাম সুন্দর একটা প্যাকিং দিয়ে, খুব এটার জন্য খুব বেশি টাকা খরচ হয় না, কিন্তু ইট ক্যান ক্রিয়েট এ impression in the mind of others to extend their মানে মানে কি বলে যে বিজনেস কানেক্টিভিটি by having emotional touch in the mind. তো এইটা অনেক সময় কাজ করে, এই জন্য নেগোসিয়েশন স্কিলটা কিন্তু বড় একটা ফ্যাক্টর। বিশেষ করে আপনাদের মধ্যে থেকে যারা অনেক সময় আইসিএমইবির প্র্যাকটিসিং ফার্ম হিসাবে নিজেরা ফার্ম করবেন, এখানেও কিন্তু অনেক সময় নেগোসিয়েশনের দরকার হয়। গভর্নমেন্ট যদিও বাংলাদেশে নেগোসিয়েশন হচ্ছে ওই যে স্পিড মানিটা খুব বেশি কাজে লাগে, মানে কত টাকা দিবেন আগে এটা বলেন তারপরে আপনাকে কাজ, সেটাও একটা নেগোসিয়েশনের ব্যাপার। সেটাও কিন্তু অনেকেই বুঝতে পারে না, মানে সোজা সাপটা জবাব দিয়া বা টাকার বান্ডেল দিয়ে দিলে কিন্তু কাজ পাওয়া যায়, কাজ পাইতে গেলে কিন্তু আরো অনেক রকম কৌশল লাগে। তো যাই হোক, এই জিনিসগুলি আসলে আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে ব্যারিয়ার হিসেবে কাজ করে। আমরা এগুলি নিয়ে কথা বললাম এবং এক্সপোর্ট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে আমরা এগুলি অবশ্য আমাদের দেখে নিতে হবে কি কি ধরনের ফাইন্যান্সিং সুযোগ সুবিধাগুলি আছে। এখানে প্রি শিপমেন্ট স্টেজে আছে এবং পোস্ট শিপমেন্ট স্টেজে আছে। তারপরে এখানে আমার মনে হয় এগুলি আমি আর ডিটেলসে যাই না, আমাদের টাইম শেষ। এবং মেজর ইম্পেডিমেন্টস এন্ড লিমিটেশনস ইন দ্য এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, আমরা যদি এক্সপোর্টটাকে বাড়াইতে চাই, মানে একাধিক পণ্য যুক্ত করে আমাদের ইয়ে করতে চাই, মার্কেটও বাড়াইতে চাই, পণ্য যুক্ত করতে চাই, তাহলে আমাদের কি কি সমস্যাগুলি আছে সেটা এখানে বলা আছে। আর এইটাকে যদি আমরা ফ্যাসিলিটেট করতে চাই অর্থাৎ স্ট্র্যাটেজি নিতে চাই তাহলে কি করতে হবে এটা এখানে বলে দেওয়া আছে। আর ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ আমরা কি দিচ্ছি এখন সেটা এখানে বলে দেওয়া আছে। এটা ফিসক্যাল ইনসেন্টিভ গুলি, জেনারেল ইনসেন্টিভ গুলি আলাদা আলাদা করে বলে দেওয়া আছে। আর কিছু সেক্টর আছে হাই প্রায়োরিটি সেক্টর, যেখানে ইনসেন্টিভ গুলি দেওয়া হয় বা গভর্নমেন্ট বেশি পরিমাণে এখন গুরুত্ব দিচ্ছে, সেই সেক্টরগুলি এখানে সিরিয়ালি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রায়োরিটি এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এগুলি বলে দেওয়া আছে। আর আমাদের আসলে সুযোগ কোথায় কোথায় আছে, আমরা কোন কোন এলাকাগুলিতে ডাইভার্সিফিকেশন করতে পারি, অর্থাৎ কোন কোন নতুন পণ্য আমরা বিদেশে রপ্তানি করার সুযোগ দিতে পারি, এখানে সেই কথাগুলি বলা আছে। আর এটা এরিয়া আর স্পেশাল কিছু সেক্টর আছে যেখানে আমরা আসলে কনসেন্ট্রেশন দিতে পারি বা আমাদের ডেভেলপমেন্টের জন্য আমরা উদ্যোগ দিতে পারি, এটাও এখানে আছে। এখানে 12টা এরিয়ার কথা বলা আছে। আর স্ট্র্যাটেজি যদি নিতে হয়, এক্সপোর্ট স্ট্র্যাটেজির জন্য আমরা কি কি ধরনের স্ট্র্যাটেজি নেব এগুলি পরীক্ষায় থাকে। তো এখানে কিছু জিনিস আছে, এখানে E7 কান্ট্রিজ যেখানে ইন্ডিয়া, ব্রাজিল, মেক্সিকো, রাশিয়া, ইন্দোনেশিয়া, টার্কি এরকম কিছু জোট আছে। এই জোটগুলি কিন্তু একবার যদি জোটের কোনো একটা দেশে ঢুকা যায় তাহলে জোটের অন্য দেশে আমরা ইজিলি মার্কেট ইন করতে পারি। তারপর হলো G7 কান্ট্রিজ এর মধ্যে এটা হলো E7, ঠিক আছে। আর ইমার্জিং, আর এটা হলো গ্রুপ 7 কান্ট্রিজ, এখানে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ইউনাইটেড কিংডম এন্ড ইউনাইটেড স্টেটস।
এগুলি আজকে আর আলোচনা করে পারবো না আমরা শেষ করতে। আসিয়ান কান্ট্রিগুলির মধ্যে কারা কারা আছে এরাও একটা যোগ। G8 কান্ট্রিজ, বেশিরভাগ হলো পশ্চিমা বিশ্বের G8 কান্ট্রিজ। তাহলে E7 পাইলাম, G7 পাইলাম, তারপরে আমরা আসিয়ান পাইলাম। আসিয়ানেতে আমাদের 10টা কান্ট্রির মতো আছে। এখানে পটেনশিয়াল সুপার পাওয়ার্স, ভবিষ্যতে কোন কোন দেশগুলি আসলে এই বাণিজ্যের ক্ষেত্রে অনেক উপরে উঠে চলে যেতে পারে এবং এরা ডমিনেট করতে পারে। এখানে ইউনাইটেড স্টেটসের কথা বলা হলো, ব্রাজিলের কথা বলা হলো, ইন্ডিয়া আছে, চায়না আছে, ইউরোপিয়ান কান্ট্রিজ আছে। এখানে আবার ভাগ আছে। যাই হোক, এই জিনিসগুলি যদি আমি পারি নেক্সট ক্লাসে বলবো। এগুলি আমাদের দরকার আছে ইন্টারন্যাশনাল ইগুলি বোঝার জন্য। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, স্যার আচ্ছা, আপনার যে স্লাইড গুলি এগুলি কি সীমা টেক্সট বই থেকে নেওয়া? মানে না, এই স্লাইড গুলি আসলে বিভিন্ন জায়গা থেকে তৈরি করছি তো আমি। না স্যার, এই যে মানে 16টা লেকচার পর্যন্ত আমরা সংগ্রহ করছি, বাট তাহলে পুরোটাই নিতে হবে যেহেতু। হ্যাঁ, এটাও দিয়ে দিচ্ছে, দেব, স্যার এটাও দিয়ে দিচ্ছে, দেব। প্রত্যেকটা ক্লাসে দিচ্ছে। আমি গত দুইটা যেটা ছিল দুইটা তো স্যার অনেককে দিয়েছি। প্রত্যেকটা ক্লাসে দিচ্ছে এখন। আজকেরটাও আমি পাঠিয়ে দিব কিছু পরে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। আমরা লাস্ট কয়েকটা স্লাইড নিয়ে পরের ক্লাসে আমরা হয়তো জি, স্যার। হালকা আলোচনা করে তারপরে স্লাইড। ঠিক আছে, জি স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার যদি একবারে স্লাইড গুলো একসাথে একটা পিডিএফ এ দিতেন। না, একসাথে এটা আসলে দিতে গেলে হয় কি সাইজ বড় হয়ে যায়। ওই যেভাবে দিতে চায় দিচ্ছেন না। স্যার এইভাবে ওকে স্যার। হ্যাঁ, এটা দিলে ভালো হবে। এটা পরে আমি বইয়ের সাথে লিংক করব। স্লাইড গুলি কি সবগুলো বইতে দেয়া কোন আছে কোন স্যার? হ্যাঁ, সবগুলো দেয়া আছে। কোন কোন বইয়ের সাথে আমি যে বইগুলি দিয়েছি কোন কোন বইয়ে কোথায় ডিটেলস পাওয়া যাবে পরীক্ষার জন্য, কোন কোন চ্যাপ্টার